শুরুতেই যদি বলি যে ড্যান্ডেলাইন্স জিনিসটা কি আসলে, ড্যান্ডেলাইন্স এটা কিন্তু ফুল না, ইটস আ উইড। হ্যাঁ, তো অনেকেই হয়তো প্রশ্ন করতে পারে যে সাধারণত আমরা সুন্দর ফুলের নাম দিয়ে নামকরণ করি, কিন্তু আমরা কিন্তু সেটা করিনি। আমার হাজব্যান্ড খুব বই পড়ে, ও আমাকে একটা বই কিনে দিল, হোয়াট টু এক্সপেক্ট ওয়েন ইউ আর এক্সপেক্টিং। দেখলাম প্রতি পৃষ্ঠা পড়ে দেখি প্রতিটাই মনে হচ্ছে আমার হয়, প্রতিটা সিমটমই আমার হয়। তো তখন আমি রিয়েলাইজ করলাম যেটা আসলে সম্ভব না। আমাদের আশেপাশে যারা আছে প্যারেন্টাল ফিগার, তাদেরকে দেখে আমরা শেখার চেষ্টা করি, কিন্তু তারা তাদের ভালোটাই চেয়েছে, কিন্তু সেখানেও কিছু ভুল ছিল। তো এখন আমরা সেই ভুলটুকুই নিয়ে আবার জেনারেশন ওয়াইজ চলে যাচ্ছি। আমার কাছে মনে হয়েছিল যে জন্মের সময় বাবা প্রেজেন্ট থাকাটা খুবই জরুরি। আমরা যে যাই হই না কেন বড় হয়ে মানুষ, আসলে ছোটবেলাটা খুবই গুরুত্বপূর্ণ। আমি তো একটা মানুষ, ঠিক আছে, আমি একটা মা, কিন্তু তার আগে তো আমি একটা মানুষ। একদম। আমাকে তো রেডি করা হচ্ছে না, রাদার কনস্ট্যান্টলি বোমবার্ড করা হচ্ছে আমাকে বলে, তুমি এখন মা হয়েছো, তোমার তো কষ্ট করতেই হবে, তোমাকে না খেয়ে থাকতে হবে। আমার অনেক ট্রমা আছে, আমার অনেক খারাপ ভালো সব কিছু মিলেই তো আমি আমার জার্নিটাতে বড় হয়েছি। ওগুলো তো আমার প্রসেস না। ওগুলো যদি আমার প্রসেস না হয়, তাহলে তো আমি সেটা আমার সন্তানকে পাস করে দিব। আমাদের নিয়মিত পডকাস্ট ওয়েলনেস ওয়েবসে আপনাদেরকে স্বাগতম। আমরা সবাই জানি বাংলাদেশে গতানুগতিক স্কুলিংয়ের বাইরে এক্সট্রা কারিকুলার স্কুলিংয়ের কনসেপ্টটি কিন্তু একদমই নতুন। সেরকমই একটি কনসেপ্টের কর্ণধার এবং ফাউন্ডার তামজিদা করিমের সাথে আজকে আপনাদের পরিচয় করিয়ে দিব। তামজিদা, কেমন আছো তুমি? এই তো ভালো, তুমি কেমন আছো? ভালো আছি। তোমার যে কনসেপ্টটি নিয়ে তুমি কাজ করছো, আমি কিছুই বলিনি, তুমিই বলবে তোমার কনসেপ্টটি নিয়ে। যেমন তোমার প্রতিষ্ঠানের নাম দিয়ে শুরু করতে পারো তুমি। আচ্ছা, আমাদের প্রতিষ্ঠানটার নাম হচ্ছে ড্যান্ডেলাইন্স। আচ্ছা, শুরুতেই যদি বলি যে ড্যান্ডেলাইন্স জিনিসটা কি আসলে, ড্যান্ডেলাইন্স এটা কিন্তু ফুল না, ইটস আ উইড। হ্যাঁ, তো অনেকেই হয়তো প্রশ্ন করতে পারে যে সাধারণত আমরা সুন্দর ফুলের নাম দিয়ে নামকরণ করি, কিন্তু আমরা কিন্তু সেটা করিনি। কারণ হচ্ছে ড্যান্ডেলাইন্স এমন একটা উইড যেটা আবার আমরা পরবর্তীতে উইশ করার জন্য ইউজ করি, যে আমরা ব্লো করে আমাদের মনে যে আশা সেগুলো পূরণ করার জন্য আমরা উইশ করি। এবং ড্যান্ডেলাইন এমন একটা জিনিস, এটা যে কোনো জায়গায় এটা ব্লুম করতে পারে। সো আমরা হচ্ছে একই জিনিসটাই বিলিভ করি যে একটা বাচ্চা, একটা শিশু যে কোনো জায়গায় তার মতো করে ব্লুম করতে পারবে, তার আশেপাশের অবস্থানটা যদি ভালো হয়, তার জন্য যদি যথেষ্ট ভালোবাসা, কেয়ার এবং গাইডেন্সটা যার যদি থাকে, সে যে কোনো জায়গায় ব্লুম করতে পারবে। সব বাচ্চাদের একই জায়গায় ব্লুম করবে তা কিন্তু না। সো আমরা ওই কনসেপ্টটাতে বিলিভ করি যে প্রতিটা বাচ্চায় ব্লুম করবে তার নিজের মতো করে। আচ্ছা, খুবই ডিপ থট কিন্তু। হ্যাঁ, এটা হচ্ছে শুধু নামটা এটা বললাম, কিন্তু আসলে কারেন্টলি আমরা 3টা সার্ভিস প্রোভাইড করছি। একটা হচ্ছে প্রি স্কুল, আর একটা হচ্ছে ডে কেয়ার, আর একটা হচ্ছে আফটার স্কুল অ্যাক্টিভিটিস। আচ্ছা, তো সার্ভিসগুলো নিয়ে আমরা কথা বলবো। তার আগে তুমি বারবার বলছো যে আমরা এই আমরা, তোমরা কারা, কয়জন আছো? আচ্ছা, ড্যান্ডেলাইন্সে আমরা 2জন আছি। আমি হচ্ছে তামজিদা, আমাদের আরেকজন ফাউন্ডার আছে, তার নাম হচ্ছে বুশরা আমিন। আমরা 2জনের মিলে এই ড্যান্ডেলাইন্সটা শুরু। আচ্ছা, আমি একটু সবকিছু খুব পছন্দ করি যে কোনো একটা কিছুর পিছনে আমাদের যদি ভালো যে বলি না আমরা নিয়ত থাকে, তাহলে নাকি ওটা খুব ভালো হয়, এটা আমরা বিশ্বাস করি, আমাদের বিলিফ। তো আমি তোমার কাছে জানতে চাই, মানে এই যে তুমি যে কনসেপ্টটা, এটার পিছনের কাহিনী, মানে তো কোন চিন্তা থেকে তুমি মনে করলা যে এরকম কিছু হওয়া উচিত বাংলাদেশে? আসলে যেটা হয় যে আমি আইবিএ থেকে পড়াশোনা করেছি, আমি আইবিএ থেকে বিবিএ শেষ করেছি। তারপর স্বাভাবিকভাবে আমি কর্পোরেট চাকরি করেছি। আমি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে ছিলাম, তারপর দীর্ঘদিন ছিলাম বাংলা লিংকে। তো আমার হাজব্যান্ডের ক্যারিয়ার প্রোগ্রেশনের কারণে ওর একটা পোস্টিং হয় দেশের বাইরে। ও তখন ইউনিলিভার বাংলাদেশে ছিল, ওর পোস্টিং হয়ে যায় ইন্ডিয়াতে। তো তখন ওর সাথে যাওয়ার জন্য যে মুভমেন্টটা, তখন আমি বাংলা লিংক ছাড়ি। এবং ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে তখন আই ওয়াজ এক্সপেক্টিং উইথ মাই ফার্স্ট চাইল্ড। সো স্বাভাবিকভাবে খুবই একটা ডিফিকাল্ট সময় ছিল যে ডিসিশনটা কী নিব, আমি কি দেশে থেকে যাব, আমি কি যাব বা কি। বা তখন একটা জিনিসে আমাকে বারবার আসলে মনে করেছিল যে হ্যাঁ, আমি মা, আমার গর্ভে বাচ্চাটা আছে,
কিন্তু ওর হয়ে তো আমি ডিসিশন নিতে পারি না। আচ্ছা। হ্যাঁ, সো আমার চাকরি ছেড়ে তখন ইন্ডিয়া যাওয়ার পিছনে একটাই কারণ ছিল যে আমার কাছে মনে হয়েছিল যে জন্মের সময় বাবা প্রেজেন্ট থাকাটা খুবই জরুরি। ওকে। হ্যাঁ, অবভিয়াসলি এটা কেউ প্রিডিটারমাইন করতে পারবে না, একই জায়গা থেকেও অনেক সময় বাবা থাকতে পারে না বিভিন্ন কারণে। বাট আমার কাছে মনে হয়েছিল আমি যদি দেশে থাকি, ও ইন্ডিয়াতে থাকে, ইট ইজ লাইক 2% চান্স যে ও ওই সময় ছুটি নিয়ে ওই ডেটে এসে পৌঁছাতে পারবে, বাচ্চা তখন হবে, ও বাচ্চাকে দেখতে পারবে। সেটা আমি কখনোই চাইনি যে, এবং আমার মনে হয়েছে যে হ্যাঁ, মাদের অধিকার বেশি, কিন্তু আমি কখনোই চাইনি যে সেই অধিকারের ইয়েতে ফাদারহুডটাকে বা আমার বাচ্চার প্রথম বাবার সাথে যে কানেকশন তৈরি বা ওই জিনিসগুলো ওটা নষ্ট হোক। তো ওই আচ্ছা। কারণেই তখন আমি চাকরিটা ছেড়ে তখন আমি মুম্বাইতে শিফট করি। তারপর আমাদের প্রথম সন্তান হয়, তার 2.5 বছর পরে আমাদের দ্বিতীয় সন্তান হয়। সো আমি আমার ও লেভেল যখন দিয়েছি তারপর থেকে কখনোই কাজ ছাড়া থাকিনি। আচ্ছা। আমি খুব Okay. আর্লি এজ থেকে কাজ করেছি, সেটা প্রাইভেট টিউশন হোক, আমি একটা এনজিওতে ট্রান্সলেটর হিসাবে কাজ করেছি। সো সব সময় কিছু না কিছু কাজ করেছি। দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট টাইম ইন মাই লাইফ আফটার মাই স্কুল যে আই ওয়াজন্ট ডুইং এনিথিং, ওকে। অ্যান্ড ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট। ঠিক আছে, প্রথম কথা হচ্ছে আমি কখনো দেশ ছাড়া থাকিনি, ফ্যামিলি ছাড়া থাকিনি। হঠাৎ করে গিয়ে একটা অন্য দেশে, হ্যাঁ যদিও ইন্ডিয়ার সাথে আমাদের প্রচুর কালচারাল মিল আছে, তারপরও গিয়ে হঠাৎ করে একা বাসায় শুধু আমি আর আমার হাজবেন্ড ছাড়া আর কেউ নাই। হ্যাঁ, ভিন্ন একটা জায়গা। আমি হিন্দি বুঝতাম কিন্তু বলতে পারতাম না। সো আচ্ছা না যে মানে সব কিছু মিলায় চাকরি ছেড়ে আসছি, সারাদিন কিছু করার নাই, এবং আমার ফার্স্ট ট্রাইমেস্টারটা খুব খারাপ গিয়েছিল। আচ্ছা। হ্যাঁ। তো স্বাভাবিকভাবে আমি যখন সেকেন্ড ট্রাইমেস্টার ওখানে মুভ করি, ভিতরে একটা ভয় ছিল যে এখন আমি অসুস্থ হয়ে গেলাম, আমাকে দেখার কেউ নাই। ওই প্রেগনেন্সি এনজয় করার ওই জিনিসটাও আমার ছিল না। মানে আমার মাঝে মাঝে আমি আমার হাজবেন্ডকে বলতাম, আমার মাঝে মাঝে মনে হয় আমি বোবা হয়ে যাব, কথা বলার লোকও খুব কম ছিল। হ্যাঁ। আর তখন আমি কথা বলছি 2012-র কথা, বাট সেই সময় আমাদের দেশে আমাদের মা বাবারা হোয়াটসঅ্যাপ বা এগুলোতে এত পরিচিত ছিল না। ওখান থেকে আমাদের স্কাইপ বা ওয়াইবারে কথা বলতে হতো, সেটাতেও অত ইউজ টু ছিল না। আমার মনে আছে আমি প্রথম মাসে শুধু টেলিফোন বিল দিয়েছিলাম 10,000 রুপি। আচ্ছা, এখন তো কিন্তু আমরা নিজেরাই কথা বলি হোয়াটসঅ্যাপে, তাই না? হ্যাঁ, কিন্তু তখন শুধু ফোনেই কথা বলেছিলাম প্রথম মাসে 10,000 রুপি। দেখ বিল দেখার পরে মনে হচ্ছিল আচ্ছা এটা একটু বেশি হয়ে গেছে। বাট ওই যে দেশে সবার সাথে কথা বলা বা এই জিনিসগুলো, কারণ ওখানে তো সাথে সাথে কোনো সার্কেল তৈরি হয় না, কোনো কিছু তৈরি হয় না। তখন কি তোমার কিছু মনে হতো যে বাচ্চাদেরকে নিয়ে তুমি কখনো কিছু করবে? না, তখন কখনোই ওরকম কিছু মনে হতো না। তখন তো সব সময় একটা খারাপ লাগা কাজ করতো, আচ্ছা চাকরি ছেড়ে দিচ্ছি, এখন কি হবে, আমার কি হবে, বা প্রেগন্যান্সিটা যেহেতু খুবই একটু ডিফিকাল্ট প্রেগন্যান্সি ছিল, কিভাবে কি হবে জানি না, নতুন একটা জায়গা চিনতে হবে, জানতে হবে। মানে আমার মনে হয় যে এই ধরনের সময় মনে হয় প্রত্যেকটি মেয়েই পার করে কম বেশি আর কি। তো বাংলাদেশে যে এই সিনারিওটা কিন্তু বেশি, যে এরকম করে যে মেয়েটা হয়তো কাজ করছে, তাকে তার জবের পিক সময়টাতে হয়তো সে এক্সপেক্টিং তাকে চাকরি ছাড়তে হচ্ছে, বা কোনো কারণে সে কিছুদিন অফ যেতে হচ্ছে, তাকে আবার ফেরত আসতে হচ্ছে। তো আমি যেমন আমার প্রফেশনে, আমি ডেন্টাল সার্জন, আমি দেখি যে প্রচুর মেয়েরা কিন্তু পড়াশোনা করে কিন্তু বিয়ে হয়ে যায়, এরপর কিন্তু একটা গ্যাপ, এবং সেই গ্যাপ 5-6 বছরের একটা গ্যাপ থাকে, বাচ্চা কাচ্চা কিছু বড় করে তারা যখন আবার ব্যাক করতে চায়, তখন কিন্তু তুমি যে কথাগুলো বললে একদম এই মানসিক অবস্থার মধ্যে দিয়ে কিন্তু মেয়েগুলা যায়। হ্যাঁ, এবং এই জায়গাটাতে আমি বলবো যে তখনও আমার কাছে মনে হয়েছে, বা তখন হয়তো অতটা বুঝতে পারিনি নিডটা, বাট এই জার্নিটা গিয়ে, পুরো জার্নিটা দিয়ে যখন গেলাম, আমার ফার্স্ট বাচ্চা যখন হলো, তারপর যখন আস্তে আস্তে মা হওয়ার ব্যাপারে জানা শুরু করলাম। আচ্ছা, কিভাবে জানলে? মানে তুমি কি পড়তে, আর্টিকেল পড়তে? আর্টিকেল পড়তাম, হ্যাঁ। তারপর যেমন খুব আরেকটা মজার গল্প ছিল যে যখন আমি এক্সপেক্টিং, আমার হাজব্যান্ড খুব বই পড়ে, ও আমাকে একটা বই কিনে দিল, হোয়াট টু এক্সপেক্ট ওয়েন ইউ আর এক্সপেক্টিং। আচ্ছা, ভেরি গুড, নিয়ে আসলো, দেখলাম প্রতি পৃষ্ঠা পড়ে দেখি প্রতিটাই মনে হচ্ছে আমার হয়। আচ্ছা, প্রতিটা সিমটমই আমার হয়। তো তখন আমি রিয়েলাইজ করলাম যে এটা আসলে সম্ভব না।
এটা তাহলে আমার সাইকোলজিক্যালি এখন মনে হচ্ছে, কারণ বইগুলো তো লেখা বিভিন্ন মানুষের সিমটমকে ধরে। হ্যাঁ হ্যাঁ তো সবগুলো তো আমার হতে পারে না। হ্যাঁ, তা তো ঠিক। হ্যাঁ, তো তারপর আমার হাজবেন্ডকে বললাম তুমি পুরোটা পড়ো, আমার প্রশ্ন থাকলে আমি তোমাকে জিজ্ঞেস করব, আচ্ছা, তারপর তুমি আমাকে বলবা যে এটার হচ্ছে আসলে এটা। ওকে, এটা ভালো ফাঁকিবাজি ছিল যে, কারণ আমি আসলে খুব একটা বই পড়ি না, আনফরচুনেট। এটা খুব ভালো, মানে গর্ব করার মতো কিছু না, কিন্তু ও যেহেতু অনেক বই পড়ে, তাহলে ওকে দিয়ে পুরোটা পড়ালাম যে ঠিক আছে তুমিও তাহলে জানো যে প্রেগন্যান্সি পুরো জিনিসটা কি। এটা কিন্তু তুমি ভালো কাজ করছো। আমি তোমাকে বলবো, কারণ এটা প্রেগনেন্সিতে আমার মনে হয় যে হাজবেন্ডেরও পড়া উচিত, যে বাবা হচ্ছে তারও অনেক নতুন কিছু জানার ব্যাপার থাকে, বরঞ্চ ও জানলে কিন্তু এই যে তোমাকে হেল্প করতে পারে বা পারলো, এইভাবে করে কিন্তু জিনিসটা আরো মিউচুয়ালি হয়। হেল্প করতে পেরেছিল, কারণ হচ্ছে যে আমার ফার্স্ট বাচ্চাটা যেটা হয় যে আমার ও ডিস্ট্রেস হয়ে গেছিল, সো আমার ইমার্জেন্সি সি সেকশন লেগেছিল। সো তখন ওটার যে সিমটমস গুলো ছিল, ওটা কিন্তু তখন কথা বলতে গিয়ে ওই তখন বুঝতে পারে ও যে না ঠিক আছে, তাহলে অনেক ডিপ লেভেলে পড়াশোনা করছে কিন্তু যে মিকোনিয়াম ডিসচার্জ হয়ে গেছিল। সো তখন সেই সূত্রে যে তাহলে তাড়াতাড়ি হসপিটাল যেতে হবে বা কি কি প্রবলেম গুলো, অ্যাট লিস্ট একদম ধর ডিসচার্জের কালার সুদ্ধা ওগুলো পেয়ে ও তখন আমাকে অনেক হেল্প করেছে। তাহলে এক্সেলেন্ট, খুব সুন্দর। তাহলে ওই সময় তাহলে তোমার প্রথম বাচ্চাটা কি ইন্ডিয়াতে হয়েছে? হ্যাঁ, আমার দুটোটা বাচ্চাই আসলে ইন্ডিয়াতে হয়েছে। ও আচ্ছা, মানে সম্পূর্ণ নতুন, মানে অন্য দেশে। এবং সেই সময় কি এখান থেকে কেউ, বাংলাদেশ থেকে কেউ গিয়েছিল তোমার? আমার মা গিয়েছিল, আমার শাশুড়ি গিয়েছিল। আচ্ছা আচ্ছা, আর যেহেতু ফার্স্ট সন্তান, তারপর আমার ভাই ভাবি সবাই আসে, আমার বাবা, তো সবাই আসে। তো তোমার একটা, মানে তোমার তাহলে আমি বুঝলাম যে পড়াশোনার পরে তুমি কাজ করেছো, তারপরে তোমার একটা গ্যাপ আছে, সেখান থেকে কিন্তু তুমি আজকে, আমি যে তামজিদাকে চিনি, আমি বলবো যে আমি খুবই প্রাউড ফিল করি তোমাকে নিয়ে, যে তুমি এতদিন পরে, কারণ আমি প্রথম যখন তোমার সাথে আমার দেখা হয়েছে, আমার সেই এটা এখনো মনে আছে যে সানবিমসে প্লে গ্রুপের ইনোগ্রেশন প্রোগ্রামে কিন্তু আমি তোমাকে বলেছিলাম যে আমার তোমাকে দেখি মনে হয়েছে আল্লাহ ওর সাথে আমি ফ্রেন্ডশিপটা হবে আমার মনে হয়। আর কারণ আমারও তখন নতুন, যে আমিও নতুন বাচ্চার মা হিসেবে নতুনভাবে একটা স্কুলে দিচ্ছি, আর আমি সবসময় বাংলা মিডিয়ামে পড়েছি, আমার বাচ্চা যাচ্ছে ইংলিশ মিডিয়াম। এখানে আমার একটা বিশাল বড় ভয় ছিল যে আমি মনে হয় মিশতে পারবো না কারোর সাথে, বাট তোমাকে দেখে আমার মনে হয়েছে যে না, তোমার সাথে আমার বন্ধুত্ব হবে। যাই হোক, এবং আমাদের একটা মিল আছে, দেখো আমরা শাড়ি পরি, টিপ দেই, আমাদের একটা কাজল দেই, আমাদের একটা অন্যরকম মিল আছে। আচ্ছা, এইটা আমি তোমার সাথে মানে কানেকশন একটা ফিল করি। আমার আরেকটা জিনিস আমার তোমার সব থেকে পছন্দ, আমি কিন্তু তোমার একটা নাম দিয়েছি, হোম ডেকর, মিস হোম ডেকর বলে তোমাকে আমি আমার টোবাইলও সেভ করা আছে। তো এই যে তোমার ভিতরে আমি সবসময় দেখছি তুমি খুব সুন্দর করে বাসা গুছাতে পছন্দ করো, এইটা কি তোমার ছোটবেলা থেকে ছিল? সুন্দর করে গোছাতে পারি সেটা অন্যরা বলে, কিন্তু আমার ক্রিয়েটিভ সাইডটা সবসময় সবাই খুব অ্যাপ্রিসিয়েট করে। ছবি, আমি একসময় অনেক ছবি আঁকতাম। আচ্ছা, হ্যাঁ, টুকটাক এই বিয়ের সাজ বা অনেকের বিয়ে বা অনেক অনুষ্ঠানে বা সিম্পল র্যাপিং বা অনেক কিছুতে আমি অনেক ক্রিয়েটিভ কাজ করতাম। এই জন্য একসময় সবাই আমাকে বলতো আমি যেন ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি খুলি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তখন আমি সবসময় বলতাম যেটা আমার ভালো লাগে সেটা যদি অনেক সময় পেশায় নিয়ে যাই, সবার পছন্দ তার আমার সাথে মিলবে না, তখন হয়তো আমার এটাকে আর ভালো লাগবে না। ইটস ট্রু, এটা কিন্তু একদম আছে। অনেক শখকে কখন শখকে শখের জায়গায় রাখলেই কিন্তু ওই জায়গাটা নার্চার হয় সুন্দর বেশি। আচ্ছা, তারপরে যেমন আমি তোমার বাসাকেও যেমন আমরা জানি সবুজ দিয়ে চারিদিক কেমন যেন একটা সবুজের একটা মানে স্পর্শ থাকে। তোমার প্রিয় রং নিশ্চয়ই তাহলে সবুজ। আমরা দুজন সবুজ আর কালো হচ্ছে আমার খুব প্রিয় দুটো রং। আচ্ছা, এবং মানে সবুজ আমার কাছে মনে হয় যে খুব রিল্যাক্সিং। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর আমার কাছে আরেকটা জিনিস খুব মনে হয় যে এত সুন্দর, হ্যাঁ আল্লাহ এত সুন্দর গাছপালা দিয়েছে, আমরা সেইটাই বাসায় রাখি। যেমন আর্টিফিশিয়াল যে কোনো কিছু, ফুল গাছ, এগুলো আমার একদমই পছন্দ না একদম। হ্যাঁ, তো এই জন্য আমি চেষ্টা করি আমার বাসায় কখনোই কেউ দেখবে না যে হ্যাঁ আর্টিফিশিয়াল ফুল সুন্দর সবকিছু ঠিক আছে, কিন্তু আমার বাসায় মানে আমার প্রেফারেন্সে ওটা থাকে না। আমি কিন্তু এই জন্য আজকে ইচ্ছা করে সবুজ শাড়ি পরে এসেছি এবং ড্যান্ডিলাইনসের কালারও কিন্তু সবুজ। আচ্ছা, হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, ওকে। ড্যান্ডিলাইনসের থিমের কি কি কালার আছে? আমাদের আছে এই যে ডার্ক গ্রিন, আচ্ছা, হোয়াইট, একটু হালকা টিল আছে, আর খুব সামান্য একটু হট পিঙ্ক
এর একটা টাচ আছে, জাস্ট একটা Okay. কন্ট্রাস্টের জন্য, বাট মেইনলি ফোকাস ইজ গ্রিন। মানে এই তোমার পছন্দের ইয়াটা কিন্তু তুমি তোমার কাজেও রাখতে পেরেছো, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা মানুষের মানসিক ভাবেও ভালো থাকার জন্য, যে আমি যদি আমার পছন্দের জিনিসগুলোকে আমার কাজের জায়গায় নিয়ে যেতে পারি, দুইটার মধ্যে কানেকশন করাতে পারি। যেমন মানসিক স্বাস্থ্য নিয়ে কিন্তু এখন আমাদের সবার খুব সচেতনতা বেড়ে গেছে, তাই না? তো আমি জানি তুমিও এরকম একটা কোর্স করেছো বা তুমি প্র্যাকটিসও শুরু করেছিলে কোথাও কোনো একটা প্র্যাকটিস আসলে প্রতিষ্ঠানে। আমি যদি আসলে আবার ওই ফেরত যাই, হ্যাঁ হ্যাঁ যে আমার বাচ্চা হওয়ার পরে যখন আমি তারপরে চিন্তা করছিলাম যে আসলে আমি কি করবো, এখন তো বাচ্চা হলো, নেক্সট হোয়াট। সো তখন যখন ওই যে বিভিন্ন প্যারেন্টিং সাইটস, বাচ্চাকে কিভাবে বড় করব, মাতৃত্ব, এগুলা নিয়ে যখন ছোটোখাটো জাস্ট ইন্টারনেটে ঘাটাঘাটি এসব নিয়ে পড়াশোনা একটু একটু করা শুরু করলাম, তখন আসলে বুঝতে পারছিলাম যে আসলে আমরা যে যাই হই না কেন বড় হয়ে মানুষ, আসলে ছোটবেলাটা খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই। স্পেশালি 0 to 5 যে এজটা, এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং ওই জায়গাটাতে যদি আমরা একটা শিশুকে মোল্ড করতে পারি, ওই ডিরেকশনটা দিতে পারি, সেই শিশুটাকে আস্তে আস্তে আমরা একটা ভালো মানুষ হিসাবে গড়ে তুলতে পারবো। যেমন আমার কাছে মনে হয় যে আমরা সব শিখি, আমরা পড়াশোনা শিখি, তুমি ডেন্টাল সার্জন হচ্ছে, তুমি মেডিকেল পড়েছো, আমি বিজনেস পড়েছি, সবাই আমরা সব কিছু শিখি, কিন্তু আমরা কেউ কোনোদিন শিখি না মানুষ কিভাবে হতে হয়, একদম। মা বাবা কিভাবে হতে হয়, এগুলো কিন্তু আমাদেরকে কেউ শেখায় না। আমরা আমাদের মা বাবাদেরকে দেখি, খালা চাচা মামা ফ্রেন্ডের মা বাবা, আমাদের আশেপাশে যারা আছে প্যারেন্টাল ফিগার, তাদেরকে দেখে আমরা শেখার চেষ্টা করি, কিন্তু তারা তাদের ভালোটাই চেয়েছে, কিন্তু সেখানেও কিছু ভুল ছিল তো। অবশ্যই। হ্যাঁ, এখন আমরা সেই ভুলটুকুই নিয়ে আবার জেনারেশন ওয়াইজ চলে যাচ্ছি। যেমন এখন খুব কমন একটা কথা আছে জেনারেশনাল ট্রমা, এখন তারা যেটা ভিতর দিয়ে গেছে আমরাও ওটা দিয়ে যাব কেন? হ্যাঁ, ওই জায়গাটা তো আমাদেরকে আনপ্লাগ করতে হবে। অবশ্যই। সো যখন আমি ওগুলা দেখা শুরু করলাম, তখন আমার কাছে মনে হলো যে না, আমি কর্পোরেট আর ফেরত যেতে চাই না। ও দারুণ। যে আমার হাজব্যান্ড কর্পোরেট আছে, আমরা দুজনেই যদি কর্পোরেটে ফুল স্কেল ইয়ে করি, আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছিল যে এটা আমার সন্তানদের জন্য ভালো হবে না। আর যেহেতু আমার বাচ্চাগুলো পিঠাপিঠি, 2.5 বছরের ডিফারেন্স, তো দুজনই ছোট, আমার কাছে মনে হলো যে না, দেয়ার হ্যাজ টু বি, যেহেতু আমার সুযোগ ছিল, হ্যাঁ অনেকের সুযোগ থাকে না, বাট আমার ফিনান্সিয়ালি ওই সুযোগটা ছিল যে ঠিক আছে, আমি একজন ওই মুহূর্তে চাকরি না করলেও ফ্যামিলিটা রান করা যাচ্ছিল। অবশ্যই, হ্যাঁ, এটা একটা ইম্পর্টেন্ট কথা তুমি বলেছো। বিকজ অনেক সময় অনেকের চয়েস থাকে না। হ্যাঁ, সেটাই। মানে আল্লাহর কাছে অনেক গিয়ে যে আমার সৌভাগ্য ছিল ওই জিনিসটাকে নেওয়া, ওই ব্রেকটা নিতে পারা। হ্যাঁ, আমার বাচ্চাদেরকে আমি যেভাবে মানে পেরে হ্যাঁ, তারপরও আমি বলবো না যে আমি কোনো ভুল করিনি, আমিও মানুষ, আমারও একটা লার্নিং কার্ভ আছে, আমিও কিছু ভুল করেছি। এবং আমি আমার বাচ্চাদেরকেও বলি যে হ্যাঁ, আমিও মানুষ, আমি তোমাদের সাথে তা আমিও মা হিসাবে বড় হচ্ছি। একদম ঠিক কথা, আমি এটাই বলতে চাচ্ছিলাম। তাহলে প্যারেন্টহুডটা নিয়ে মনে একটা ইউনিভার্সিটির পড়াশোনার মতো, যে পড়াশোনাটা কিন্তু আমরা মা বাবা হওয়ার পর থেকে সেই পড়াশোনা শুরু করি। এক্স্যাক্টলি, বাট এটা কিন্তু আরেকটু আগে থেকে যদি আমাদেরকে বোঝানো যেত যে আসলে মা বাবার, আমি যে বড় হয়েছি, আমার যে এক্সপিরিয়েন্স গুলো দিয়ে বড় হয়েছে, ওখানে তো অনেক কিছু দিয়ে আমি গিয়েছি না, আমার অনেক ট্রমা আছে, আমার অনেক খারাপ ভালো সব কিছু মিলেই তো আমি আমার জার্নিটাতে বড় হয়েছি। ওগুলো তো আমার প্রসেস না, ওগুলো যদি আমার প্রসেস না হয় তাহলে তো আমি সেটা আমার সন্তানকে পাস করে দিব। একদম ঠিক কথা। হ্যাঁ, আমরা তো আমাদের নিজেদেরকে নিয়ে কেউ কাজ করতে চাই না। সো ওগুলো পড়তে পড়তে তখন ওটাই বুঝলাম যে যেমন ওদের বাচ্চার 0 to 5টা খুব ইম্পর্টেন্ট, আমার ভালো থাকাটা খুব জরুরি, আমার পার্টনারের ভালো থাকাটা খুব জরুরি আমার বাচ্চাদের বড় হতে হলে। মানসিক স্বাস্থ্যে কিন্তু এই কথাটা বলে যে আগে নিজের ট্রমাটাকে হিল করে নিয়ে তারপরে না আমি অন্য কারো ট্রমা হিল করতে পারবো। সিম্পল, আমরা যদি এর একটা এক্সাম্পল দেখি, এয়ারক্রাফটে সব সময় কিন্তু বলে নিজের অক্সিজেন মাস্কটা আগে দেন। ওকে, আপনার যদি সন্তানও আপনার পাশে বসে থাকে, আপনার নিজের অক্সিজেন মাস্কটা আগে দিতে হবে, সন্তানেরটা তারপরে। একদম ঠিক। মানে আমি না বাঁচলে ওকে আমি কিভাবে বাঁচাবো? খুব
খুব একদম ঠিক কথা, যেটা হয়তো আমাদেরকে এমনও আছে, কিন্তু আমরা কিন্তু এই মিথ যে শুনি না বিভিন্ন টার্মসগুলা, ওখানে কিন্তু বলে না বাচ্চাকে আগে খাইয়ে নিয়ে তারপর মাদের খাওয়াতে হবে, কিন্তু আমরা কিন্তু একটু এই প্যাটার্ন থেকে একটু চেঞ্জ ভিন্ন, করেছি। হ্যাঁ, absolutely। যে আমরা আগে আগে খেয়ে নিয়ে হ্যাঁ তারপর আমি সময় নিয়ে আমার বাচ্চাকে খাওয়াচ্ছি। ওকে, এইটা কিন্তু ওইখান থেকেই আসলো যে আমরা আগে নিজেকে ভালো রেখে আমরা আরেকজনকে হেল্প করি, যে আপনি মানে আমাদের আশেপাশের লোকজনও ভালো থাকুক। তো তুমি যে এই জিনিসটা নিয়ে কাজ করছো, এটা নিশ্চয়ই ড্যান্ডেলাইন্সে তোমাকে অনেক হেল্প করছে বা বিভিন্ন হ্যাঁ, বাচ্চাদের so সাথে। তখন যখন আমি এই জিনিসটা করলাম যে আসলে আমি এই জায়গাটাতে যেতে চাই, বিকজ আমার কাছে মনে হয়েছে যে মাতৃত্ব এই জায়গাটাতেও আমাদেরকে কোনো হেল্প করা হয় না আমাদের অবশ্যই। দেশের কনটেক্সটে। আমি যখন ইন্ডিয়াতে ছিলাম, আমি যখন দেখেছি যে এই যে যখন বিভিন্ন ধরনের প্রিনেটাল ক্লাসেস আছে, প্রেগনেন্সি তো শুধু গাইনাক, আমরা কি করি প্রেগনেন্সি মানে শুধু আমি একটা গাইনাকোলজিস্টের কাছে যাব, কিন্তু প্রেগনেন্সির জার্নিতে আমার থেকে তুমি বেটার বলতে পারবে যে পুরো বডিতে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের নিয়ে হয়, ডেন্টাল কেসেসও ডিফারেন্ট হয় ইন প্রেগনেন্সি একদম। এবং আমরা কিন্তু সেটা জানি না যে প্রেগনেন্সির সময় ডেন্টাল কি কি প্রবলেম হয় সেটা কিন্তু আমরা জানি না, স্কিনের কি কি প্রবলেম হয় আমরা কিন্তু জানি না, কিন্তু এই জিনিসগুলো যদি আমাদেরকে জানিয়ে রাখতো আমরা হঠাৎ করে ভয় পেতাম না একদম যে ঠিক কেন কথা। আমার এটা হচ্ছে। হ্যাঁ, আমাকে যদি ইট ইজ আ জার্নি, হ্যাঁ সবার জার্নিটা ডিফারেন্ট, কিন্তু আমাকে যদি জানিয়ে দেওয়া হয় ইটস মোর ইনফর্মড যে তুমি প্রেগনেন্সির সময় দাঁতে তোমার এই সমস্যা হতে পারে, বা তোমার স্কিনের এরকম প্রবলেম হতে পারে, তোমার কনস্টিপেশন হতে পারে, তোমার গ্যাস রিলেটেড প্রবলেম হতে পারে, নিউট্রিশনে তোমার এই জিনিসগুলো লক্ষ্য রাখতে হবে। যেমন একটা বড় মিথ আছে দুজনের জন্য খাও, উইচ ইজ অ্যান অ্যাবসোলুট মিথ, এবং ওই সময় যে ওয়েট গেইনটা হয় ওটা লুজ করা খুবই ডিফিকাল্ট। ইটস নট দুইজনের জন্য খাও, ইট ইজ নিউট্রিশন ভাবে খাও, সো দ্যাট তোমার বাচ্চাও ভালো নিউট্রিশন পাচ্ছে, তুমিও পাচ্ছ। হ্যাঁ, পুষ্টিটা যেন ঠিক মতো যায়, সেই পরিমাণটা ঠিক রাখলেই হবে। পুষ্টির সাথে কিন্তু দুজনের খাওয়ার কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, বাট এসব অনেক মিথ দিয়েই কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি, জার্নিটাই পার করার চেষ্টা করছি। হ্যাঁ, তো তখন আমার মনে হয়েছিল যে আমরা আসলে মাদারহুডের জায়গাটাতে আমরা অনেক একা। একদম। আর তোমার ড্যান্ডেলাইন্সে কি এরকম ক্লাসেস তুমি মানে করতে আমরা পেরেছো? এখনো করছি না, কিন্তু আমাদের বড় যে ভিশন বোর্ড যেটা আমাদের বোর্ডে, সেটা আমাদের অবশ্যই আছে। এখন আমরা কারেন্টলি কাজ করছি 2 থেকে 4 বছরের বাচ্চাদেরকে নিয়ে প্রি স্কুলে, যে আমরা চাচ্ছি যে ওদের বিকাশটা হোক, কারণ এখন আমরা দেখেছি যে বাংলাদেশে স্পেশালি, বাংলাদেশ বললে ভুল হবে, আর সব জায়গায় মা বাবারা ব্যস্ত, ফ্যামিলিগুলো নিউক্লিয়ার হয়ে যাচ্ছে, বাচ্চাগুলো স্ক্রিন ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে, এবং এখন দেখা যাচ্ছে প্রচুর বাচ্চা বাংলাদেশে স্পিচ ডিলেতে ভুগছে, বিভিন্ন ধরনের অ্যাটেনশনের সমস্যাতে ভুগছে, কারণ ওদের সাথে খেলার কেউ নেই, আচ্ছা, কথা বলার কেউ নেই, ইন্টারাকশনসগুলো নেই। সো আমরা চাচ্ছি এমন একটা জায়গা তৈরি করতে সেখানে বাচ্চারা সে খেলবে, ওকে, খেলার মাধ্যমে ওরা শিখবে। আচ্ছা, মানে অ্যাক্টিভিটিসগুলো এমন হবে যেটার মাধ্যমে ওরা শিখতেও পারবে। হ্যাঁ, কারণ ফাইন, এরকম প্রচুর কোট আছে যে একটা বাচ্চার কাজই হচ্ছে খেলা। আচ্ছা, হ্যাঁ অবশ্যই, ওর কাজটাই হচ্ছে ওর মানে প্রধান কাজ হচ্ছে ওর খেলা, খেলা দিয়েও কি কি করতে পারে। ওকে, ঠিক আছে, তো আমরা তুমি চাই কি বলতে চাও কি কি এরকম কিছু যে কি ধরনের, মানে একটা কোনো এক্সাম্পল তোমার ওখানে বাচ্চারা কেমন করে খেলে? আমরা ধরো বাচ্চাদেরকে প্রথমে একটা আইস ট্রে দিচ্ছি, আচ্ছা, দিয়ে ওদেরকে ছোট ছোট ড্রপার দিচ্ছি, ওরা বিভিন্ন জায়গা একটা বড় বোল থেকে পানি ওই ড্রপারে উঠে উঠে আইস কিউবটাকে ভরছে। হ্যাঁ, এই যে ওর যে ফিঙ্গারের যে মুভমেন্টগুলো হচ্ছে, ও যে ভবিষ্যতে পেন্সিলটা ধরবে, সেটার জন্য খুবই জরুরি। ও ওয়াও, এটা তো আমি জানতাম না। হ্যাঁ, আমরা যদি জানি একটা বাচ্চার বোন স্ট্রাকচার আর আমার বোন স্ট্রাকচার তো ডিফারেন্ট থাকে, ওদের বোনগুলো আস্তে আস্তে আমাদের মতো হয়, তো সেটার জন্য ওদের অনেক ধরনের মোটর স্কিল অ্যাক্টিভিটিস লাগে। ওয়াও, হ্যাঁ, যে আমরা বলি না যত ছোট বয়সে আপনি পেন্সিল হাতে ধরিয়ে দিলে হবে না, ওর ফিঙ্গার্সগুলো রেডি না পেন্সিলটা ধরার জন্য। ঠিক আছে, সো তখন আমরা মোটর স্কিলগুলোতে করি, যেমন বলছিলাম ও তখন টিপে টিপে স্ট্র দিয়ে ওই ড্রপারটা দিয়ে পানিটাকে উঠায়, তারপর
কিছু কিছু সময় আমরা কালার্ড ওয়াটার দিই, তো ওটাতে কালারটাও শিখে যায়। একদম ঠিক আছে। আর তো ওর জন্য তো এটা খুবই কিউরিয়াস, ও টিপ দিচ্ছে পানি উঠে যাচ্ছে, আবার ছেড়ে দিচ্ছে রিলিজ করছে পানিটা ভরে যাচ্ছে। আচ্ছা, দারুণ তারপর খেলা। আমরা এটা রেখে দেই, হ্যাঁ, পরের দিন ওটা আইস ফরম্যাটে ওদেরকে দেখাই। ও মানে ওরা ওদের কাজের একটা মানে রেজাল্ট স্বরূপ কিছু দেখতে পারলো। হ্যাঁ, ওয়াটার ছিল লিকুইড, এখন এটা সলিড হয়ে গেল, মানে এটা তো শিখলো। ঠিক আছে। তারপর হয়তো যদি ওখানে আমরা কালার দিয়ে দিই, তখন ওই আইস কিউবগুলো ওদের হাতে দিয়ে দেওয়া হয়। ঠিক আছে। এই যে স্পর্শ অফ ঠান্ডা, সেন্সরি স্টিমুলেশন একটা বাচ্চার জন্য খুবই প্রয়োজনীয় জিনিস, প্রয়োজন। ঠিক আছে। তারপর ও এটা ধরছে, তারপর আস্তে আস্তে দেখছে ওটা আবার গলে পানি হয়ে যাচ্ছে। এরকম অসংখ্য খেলা দিয়ে আমরা কাজ করি, যেখানে আমাদের মেইন ফোকাস থাকে মোটর স্কিলস সেটা এবং সেন্সরি স্কিলস, ওই জিনিসগুলো। কারণ এখনকার বাচ্চারা আগের মতো ওদের সুযোগ সুবিধা নাই। একদম। আমরা মাঠে হেঁটেছি, ঘাস স্পর্শ করেছি, এখন কয়টা বাচ্চা সেটা করতে পারে? সেটাই। মাটি দিয়ে কয়টা বাচ্চা খেলতে পারে? কারণ এখন আমাদের সেই সুযোগ সুবিধাগুলো কমে এসেছে। তা আমরা ওই জাতীয় জিনিসগুলো, ওই এনভায়রনমেন্টটা বাচ্চাদেরকে দেওয়ার চেষ্টা করছি। মানে এমন একটা জায়গা যেখানে কিনা বাচ্চারা আসলো, খেললো, তারা খেলার মাধ্যমে বা বিভিন্ন অ্যাক্টিভিটির মাধ্যমে বিভিন্ন জিনিস শিখলো। আবার এই যে তুমি যে বললা স্পর্শ, আমি তোমাকে একটা স্পর্শের ব্যাপারে একটা ছোট একটা ইয়ে করি। আমি নিজে মা হওয়ার জন্য রেডি হচ্ছিলাম, মানে যখন প্রেগনেন্ট ছিলাম, তখন একটা আর্টিকেলে এরকম পড়েছিলাম যে বাচ্চাটা নাকি যে প্রথম হওয়ার পরে বা বাচ্চা হওয়ার পরের কিছু সময় মার যে শরীরের যে স্পর্শ, এই স্পর্শটা যত বাচ্চাটা পাবে তত বাচ্চাটার সাথে মার একটা কানেকশন তৈরি হবে। এবং অবশ্যই এবং এবং শুধু এটা শুধুই ছোট বয়সে না, ও যত যত বড় হবে তখনও কিন্তু যে বাচ্চাটার সাথে মার একটা শারীরিক কানেকশন সেটা হতে পারে যে দিনের মধ্যে গিয়ে বাচ্চাটাকে জড়ায় ধরা, তারপরে সে যখন আস্তে আস্তে বড় হবে সে হয়তো বসে আছে, তাকে বারবার তাকে গিয়ে ধরা, বা একটা সময় থাকলো মা এবং বাচ্চার যে ওই সময়টা তারা একসাথে পাশাপাশি গায়ের সাথে লেগে থেকে একসাথে কোনো না কোনো কিছু করবে। এটাতে নাকি ওই বাচ্চাটার ভিতরে একটা কাইন্ডনেস, যে আমরা বলি যে হিউম্যানিটি বা একটা কে কতটা কাইন্ড, এটা নাকি ডিপেন্ড করে যে ওই বাচ্চাটা যে এই আদরটা নিতে পারছে কিনা, এটার উপরে ওই বাচ্চাটার পার্সোনালিটি ডিপেন্ড করে। অবশ্যই ভালোবাসা আমরা সবাই চাই, হ্যাঁ, মানে মানুষ হিসাবে তো অবশ্যই, হ্যাঁ, ভালোবাসা ভালো কথা আমাদের সবার ভালো লাগে। সো এভরি টাইম আমরা বাচ্চাটাকে স্পর্শ করছি, ওর ভিতরের স্টিমুলেশনটা কি হচ্ছে? there is someone for me, there is someone who loves me। হ্যাঁ, এই ভ্যালিডেশন গুলো একটা মানুষের জন্য খুব জরুরি। তুমি জানো এটা কিন্তু আসলে ওই বাচ্চা বয়সে শুধু দরকার না, এটা প্রত্যেকটা এইজের মানুষের দরকার, আমাদেরও দরকার একদম। হ্যাঁ, কারণ আমি যেমন ধরো এখন দেখবা যে যে অনেক এখন কিন্তু বাংলাদেশেও শুরু হয়েছে, যেটা আমরা বাইরে একসময় দেখে আসছি এবং এখনো আছে, ওই যে কুকুর বা বিড়াল পালা, যে পেট রাখা, যেটা এখন তো বাংলাদেশে হয়েছে অনেক বেশি। আমি দেখি যে অনেকে 3টা 4টা করেও পেট আছে, বিড়াল আছে। তো ওদের আর কয়েকজনকে আমি জিজ্ঞেস যখন করেছি, ওদের না এই কথা বলে যে ওই যে পাশে বসে থাকে না, ওর সাথে একটা টাচ লাগে, আমার কাছে মনে হয় যে there is someone for me। এক্স্যাক্টলি, বিকজ বিদেশে পেট জিনিসটা আরো কেন বেশি কমন, কারণ হচ্ছে বিদেশের জীবনটা অনেক বেশি একাকিত্ব, লোনলি। হ্যাঁ, ওই হাউস হোল্ড গুলাতে কিন্তু দেখবেন যে স্পেশালি বয়স্ক মানুষ বা সিঙ্গেল যারা থাকছে, ফ্যামিলি তখন পেট কিন্তু অনেক সাপোর্ট দেয়। যে কারণে আমাদের দেশেও কিন্তু একটা ট্রানজিশন হচ্ছে, চেঞ্জ আসতেছে এই দিকটাতে। হ্যাঁ, সো ওই জায়গা থেকে কিন্তু পেটের নিডটাও আমাদের বাড়ছে, কারণ আমাদের এখন অনেকেই ইন্ডিপেন্ডেন্টলি একা থাকছে। আমি এখানে আমার এক রিলেটিভসের কথা বলি, উনি আমাকে যেটা বলেছে, ওনার বাসায় 3টা এখন বিড়াল, ওনার পেট। তো ওনার 3 বাচ্চা, এক এক বাচ্চা যখন বিদেশে গেছে তখন উনি এক একটা বিড়াল উনি পেট হিসেবে নিছে, কারণ ওনার কাছে মনে হচ্ছে এক একটা বাচ্চা চলে গেল তার বদলে একজন আসুক। মানে ওনার এই থিঙ্কিং লেভেলটাই তখন আমার খুব প্রথমে খুব মানে একটু ওনার জন্য কিন্তু খারাপ লাগলো। হ্যাঁ, যে এরকমও ফিল হয় যে আচ্ছা তো আসলেই যে মানুষ কিন্তু চায় সবসময় একাকিত্বটা যাতে না থাকে,
সেই অবস্থাতেই মানুষ কিন্তু বারবার যেতে চায়। এক্স্যাক্টলি। যেমন ধরো তোমার আগের কথাটা থেকে একটু ফেরত যাই, যেমন তোমার একটা আর্টিকেলে সেদিন পড়লাম যে ধরো যাদের কি নাম মুখে এই যে আমরা যে দাঁত থাকলে দাঁতের যত্ন বুঝে না বা এরকম একটা কথা আছে না, তো অনেক যাদের মুখে অনেক দিন ধরে ধরো কোনো একটা পাশে টিথ মিসিং, ওদের কিন্তু পরবর্তীতে নাকি অ্যালঝেইমার হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কারণ এই যে ওই পাশ দিয়ে যে সে খেতে পারছে না, ওই পাশটার ওখানকার নার্ভ স্টিমিউলেশনগুলো ব্রেনে যাচ্ছে না, যার কারণে তখন তার ওই যে বলে না আমাদের মাইন্ড নার্ভ ব্রেইন মাইন্ড কানেকশন, ওই কানেকশনটা ছুটে যায়। তখন আস্তে আস্তে ব্রেইনের ঠিক ওই জায়গাটায় নার্ভগুলো শুকাতে থাকে কাজ না করতে করতে, তখন আস্তে আস্তে ওই যে অ্যালঝেইমার, ভুলে যাওয়ার টেন্ডেন্সি, এই যে এইগুলো ডেভেলপ করে। এটা আর্টিকেলে এসছে। তো আমার কাছে যেটা মনে হলো যে আমাদের কিন্তু এই জায়গাটাতেও কিন্তু আমাদের অনেক যে বডির যে কোনো একটা পার্ট মিসিং হলেও কিন্তু তোমার সেই জায়গাটার অ্যাক্টিভিটি নষ্ট হয়ে যায়। যেমন ঠিক একইভাবে যদি আসি যে 0 to 5 একটা বাচ্চার জন্য কেন বলা হচ্ছে এত গুরুত্বপূর্ণ, এই সময় যতগুলো নিউরন কানেকশন তৈরি হয়, হ্যাঁ, অন্য বয়সে গিয়ে কিন্তু একই লেভেলে একই রেটে নিউরন কানেকশনগুলো হয় না। ওদের জন্য 0 to 5 এভরিথিং ইজ নিউ। ওরা যখন জন্মায় তখন তো ওরা এতগুলো এক্সপিরিয়েন্স নিয়ে আসছে না, ও তারপর একটা জিনিসকে ধরছে, ওর একটা নিউরন কানেকশন হচ্ছে, একজনকে দেখছে, সে তার দিকে তাকিয়ে হাসছে, একটা নিউরন, প্রতিটা এক্সপিরিয়েন্স ওর জন্য একটা নিউরন কানেকশন। সেই জন্যই আমরা চেয়েছি যে আমরা ওই সুযোগটা করে দিই যে বাচ্চাদের নিউরন কানেকশনগুলো যেন একটু বেটার জিনিসে হচ্ছে। আচ্ছা, তুমি কেমন রেসপন্স পাচ্ছ তোমার স্কুলে? আলহামদুলিল্লাহ, আই উড সে যে আমাদের প্রি স্কুলে আমরা খুবই ভালো রেসপন্স পাচ্ছি, এবং আমি সবচেয়ে বেশি থ্যাংক ইউ বলতে চাই প্যারেন্টসদেরকে যারা আমাদের উপর বিশ্বাসটা করেছে। প্রথম দিকে আমরা কিন্তু এরকম প্রশ্ন পেয়েছি, বাসায় আমার বাচ্চা খেলে, আপনার এখানে এসে আমার বাচ্চা খেলে, তাহলে কেন পাঠাবো? ওকে, ভ্যালিড করছি। হ্যাঁ, তাহলে খেলছে, তার আমি তো এখানে পড়তে পাঠাচ্ছি। তো তখন ওনাদেরকে যে বারবার বোঝানো, ওনাদেরকে কাউন্সিলিংগুলো করা যে হ্যাঁ ও খেলছে, ওর কাজই খেলা, কিন্তু আমাদের খেলাগুলো এমনভাবেই তৈরি যে ও খেলার মাধ্যমে ওর কাজগুলো শিখে যাচ্ছে। এবং তারপর যখন ওনারা ধৈর্য ধরে আসলে শেষ পর্যন্ত গিয়ে ইম্প্যাক্টটা দেখতে পেরেছে যে আসলে তো বাচ্চাটা শিখেছে, ওকে, হ্যাঁ, তখন অবশ্যই ওনাদের বিলিফটা, মানে আমরা যেটা বলেছি ওনারা যে আমাদেরকে বিশ্বাস করেছে, এবং যখন কাজটা আসলে দেখেছে তখন বিশ্বাসটা ওনাদের আসলে ইয়ে হয়েছে যে না ঠিক আছে, যা আমরা কমিট করেছি আমরা সেটাই ইয়ে করছি। না একটা তো অবশ্যই আমাদের বাচ্চাদের কিন্তু আমরা বাসা টুকটাক কাজগুলোও শিখাই, কিভাবে কাপড়ের ক্লিপটা খুলতে হয়, আচ্ছা আচ্ছা, কাপড় কিভাবে ধুতে হয়, কাপড় কিভাবে চিপরাতে হয়, এগুলো ওর সব মোটর অ্যাক্টিভিটির কাজ। আমি কিন্তু একটা ক্যারাটি ডোজোতে দেখছি যে ওদের এই যে হাতের মাসেলকে স্ট্রেনথেন বাড়ানো, শক্তিশালী করার জন্য কাপড় চিপতে দেয়। হ্যাঁ, এটা তো খুবই ভালো। আচ্ছা, এবং আমরা চাই যে আমাদের বাচ্চাগুলো ছোট থেকে প্রতিটা কাজকেও রেসপেক্ট করুক। একদম ঠিক কথা। আমরা এই ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে কিন্তু আমরা ঘর ঝাড়ুও দেওয়াই। বাবা মা রেসপন্স কেমন পেয়েছো এটাতে? খুবই ভালো, কারণ ও দারুণ তো। হ্যাঁ, যেমন আমাকে একটা প্যারেন্ট একদিন গল্প বলেছিল যে আমরা বাচ্চাদেরকে একদিন ওরা লেবু চিপড়ে শরবত বানিয়েছিল। তো তারপর থেকে ওই বাচ্চা বাসায় গিয়ে, একটা মা আমাদের সাথে শেয়ার করছে এরকম একটা গল্প যে ও ট্যাঙের বোতলটা নিজেই নেয়, নিয়ে নিজেই গ্লাসে যতটুকু নেওয়ার নিজে নিয়েই বানায়। বলে হ্যাঁ, ওর যে বয়স একটু তো অগোছালো করে, বাট আমি তাও ধৈর্য ধরে দেখি যে আসলে পুরো জিনিসটা ও করে আবার প্রতিটা জিনিসকে জায়গায় রাখে। হ্যাঁ, মেস যেটা হয় সেটা এখনো ও হয়তো গুছিয়ে উঠতে পারে না, বাট উনি বলেছে আমার এটাই খুব ভালো লেগেছে যে ও যখন খাবে ওটা ও নিজেই করতে পারছে। ওর বয়স এখন মাত্র 3.5। এটা তো অনেক ভালো। হ্যাঁ, সো আমাদের কাজটা হচ্ছে আমরা ওই জিনিসটা শেখাতে চাই, ওই ডিপেন্ডেন্সটা, ওই কনফিডেন্সটা। বাসায় সাধারণত কি হয়, একটা এরকম কাচের বোতল নিতে গেলে 10টা মানুষ পিছন থেকে এই ফেলে দিবে খুবই একটা কথা বলে, আমিও তো মনে হয় করি এগুলা। সো তখন কি হয়, বাচ্চাটা নিজের উপর আর সেই কনফিডেন্সটা রাখতে পারে না যে না আমি পারবো। ওকে সবাই বলছে তুমি পারবে না, বাট আমাদের এখানে আমরা বলি তুমি পারবে। কি হবে, ম্যাক্সিমাম ভেঙে যেতে পারে, আমরা সেইটার জায়গায় কেয়ারফুল থাকতে হবে
যে অবশ্যই ও তো অনেক ছোট, ওর আশেপাশে ওই একজন সুপারভিশন থাকতে হবে যে ঠিক আছে ও যদি ফেলে যেতে গেলে কেউ যেন ধরে নিতে পারে, হ্যাঁ, ওকে সাপোর্ট দেওয়ার জন্য যে ঠিক আছে অ্যাক্সিডেন্ট হতে পারে and this is how we have to be careful. হুম হুম। হ্যাঁ, এটাতে তো তাহলে ও এটাও শিখতেছে যে কিভাবে কেয়ারফুলি কাজগুলো করতে পারি, কারণ করতে না দিলে কিন্তু বাচ্চারা কখনো শিখবে না। আমরাও এখনো যে আমি যদি নতুন কিছু শিখতে চাই ওটা আমাকে নিজে হাতে কিছু করতে হবে না হলে, অবশ্যই। এবং প্রথমে কিন্তু কিছু ভুল আমার হবে, তারপরে গিয়ে সেটা আমার আস্তে আস্তে ঠিক হবে। যাক, তোমার স্কুল নিয়ে তো তুমি অনেক আশা, মানে ভিশন অনেক অনেক আছে, সেটা নিয়ে আমরা আরো তুমি বলবা, কিন্তু তুমি একটু তোমার তোমার কিছু বলো। যেমন ধরো তুমি ছোটবেলায় কেমন ছিলা? খুব মানে আমি কিন্তু আন্টির কাছ থেকে শুনছি তুমি নাকি খুব মানে ইন্টেলিজেন্ট টাইপের দুষ্টু ছিলা। আন্টি আমাকে বলছে যে ও খুব ইন্টেলিজেন্ট টাইপের দুষ্টু ছিল, কোনো ডিস্ট্রাকটিভ দুষ্টামি করতো না, কিন্তু মানে ও মানে তুমি নাকি দেখতে চাইতে। আচ্ছা, করে দেখি তো কি হয়। হ্যাঁ ওরকম, কিন্তু আমি কিন্তু ছোটবেলা থেকে সারা জীবন খুব লক্ষ্মী বাচ্চা হওয়ার খেতাব নিয়ে বড় হয়েছে। ওকে। যে ছোট থেকে যে আমি ডিস্টার্ব না করা হ্যাঁ, কিন্তু ছোটবেলা আমার ভাইকেও নাকি অ্যাপারেন্টলি অনেক ডিস্টার্ব করেছে, যে ওর খেলনা আমি সব উপর থেকে সেটা ফেলে তো দিতাম। কমন, ভাই বোন থাকলে একসাথে এটা করবাই। না, আমি ওর সব খেলনাগুলো, ওর স্পেশালি ওর খুব প্রিয় ছিল ম্যাচ বক্স কার্স, তো ওগুলো আমি সব ফেলে দিতাম উপর থেকে। তারপর কি মার খেতা? তখন অনেক ছোট ছিলাম, হয়তো মার দিতে পারতো না, কিন্তু হ্যাঁ আচ্ছা। ওরকম ভাবে অনেক কিছু করেছি। হুম হুম। হ্যাঁ, বাট একটা পর্যায় পর্যন্ত স্কুলে আমি খুবই শান্ত বাচ্চা ছিলাম। তো প্রতি প্যারেন্টস টিচার্স মিটিংয়ে গেলে সবসময় কমপ্লেন একটাই ছিল যে বোঝা যায় না যে ও কিছু বোঝে কি বোঝে না। ও ওকে। কারণ ওকে কিছু করে, ওকে জিজ্ঞেস করার পরে উত্তর দেয়, তার আগ পর্যন্ত ক্লাস পার্টিসিপেশন 0। আচ্ছা, এটা ছিল। তা তুমি কি 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 করতা, মানে বুঝতা কি বুঝতা না কি? না, বুঝতাম, কিন্তু আমার আচ্ছা। আসলে কথা বলতে ভালো লাগতো না বা Okay. করতাম না। তো যাই হোক, বলতে 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 কিন্তু বলতে এখন finally- কিন্তু আমার মনে হয় না তোমার না, সাথে তো তোমার। যেটা হয় যে ক্লাস 6-7 এর পর থেকে তারপর যখন যাওয়া শুরু করলো, তো তখন বলা শুরু করলো ও অনেক টকেটিভ, ও অনেক কথা বলে, এটা হয়ে গেল তার মানে complaint। কিন্তু তাহলে তোমার এটা দিয়েই বলতে পারি যে বাচ্চারা কিন্তু এক এক স্টেজে, তাহলে আমরা প্রত্যেকটা মানুষই ডিফারেন্ট। চেঞ্জ হই আমরা আস্তে আস্তে, যে কিনা এক সময়। বাট এই জায়গাটাতে আমি বলবো যে আমার বাবা খুব সাপোর্টিভ ছিল। স্কুলে যখন টিচার বলল যে ও এত কথা বলছে, ওকে কথা থামানো যাচ্ছে না, ও অ্যাটেনশন দিচ্ছে না, পড়াশোনা খারাপ হয়ে যাচ্ছে আগের থেকে কথা বলতে বলতে, হ্যাঁ, তো তখন আমার বাবা খুব সুন্দর করে বলল যে ও তো এই স্কুলে ছোটবেলা থেকে পড়ছে, আপনারা এত বছর বলেছেন ও কথা বলে না, ওকে যেন কথা বলানো হয়। এখন ওকে কথা বলানো হচ্ছে, এখন আমাদের পক্ষে আর থামানো সম্ভব না, এখন আপনারা আপনাদের ওয়ে বার করেন, আপনারা ওকে কিভাবে ডিল করবেন, এখানে আমাদের আসলে করার কিছু নেই। আঙ্কেল তো খুবই লজিক্যালি, আরে এত সুন্দর করে সরল করে কথাটা বলে দিছেন। হ্যাঁ, আঙ্কেলের ব্যাপারে আমি যেটা বলছি, আঙ্কেল তো আমারও পেশেন্ট ছিলেন। আঙ্কেল কিন্তু এরকম করেই কথা বলতেন, যেমন আমাকে এসে একবার বলে গেছেন, শুনো তোমার কিন্তু এটা করা উচিত। হ্যাঁ, সেটা ছিল যে আমি একটা ওষুধ লিখেছিলাম, আঙ্কেল বলেছিল তুমি এটাকে, এই ওষুধটাকে সাপোর্ট দেওয়ার জন্য ওই ওষুধটাও লিখো, এবং সেইটা কমপ্লিটলি খুবই মানে তুমি প্লিজ মাইন্ড করো না, আমি তোমাকে একটা কথা বলি বলে সহজ সরল ভাবে বলে গেছে। তো আমার কাছে সেটাই মনে হয়েছে আঙ্কেলকে, হয়তো আঙ্কেলের জন্য এই কথাটা বলা এটাই ঠিক আছে, যে আপনারা যা চাইছেন এখন পেয়ে বলতেছেন আবার চেঞ্জ করেন। যাই হোক, এখন তোমার 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 লাইফে ছোটবেলায় কি এরকম কেউ ছিল যাকে দেখে তোমার মনে হতো যে ইন্সপায়ার্ড ফিল করতা বা এরকম কিছু? ওরকম আসলে ছোটবেলা থেকে খুব এইম ইন লাইফ ওই টাইপের মানুষ আমি আসলে কখনোই ছিলাম না। আমি সবসময় খুব ইজি গোয়িং, জীবন যেভাবে আসবে নিজেকে সেভাবে মোল্ড করে নেওয়াটাই, মানে আই ওয়াজ মোর দ্যাট কাইন্ড অফ আ পার্সন, যে আছে না যে আমার জীবন এখন কেন হলো, এখন কি হবে, ওটা না হয় আচ্ছা ঠিক আছে, এখন এটা হচ্ছে আচ্ছা ঠিক আছে, এইভাবে চলি। আচ্ছা, হ্যাঁ, মানে আমার কাছে মনে হচ্ছে যে রেজিস্ট্যান্স না করে আচ্ছা ঠিক আছে এখন আমার নিজের রাস্তাটা ডান দিকে নিতে হবে, আচ্ছা ডান দিকে নিয়ে যাই। হ্যাঁ, সেটার জন্য যে জীবনে কখনো প্রবলেম হয়নি সেটা বলবো না, যে কিছু কিছু ক্ষেত্রে এখন যখন পিছিয়ে ঘুরে তাকাই মাঝে মাঝে মনে হয় যে ওই জায়গাটাতে আসলে এরকম না করে এরকম করলে হয়তো ভালো হতো, জানি না, হোয়াট ইফের তো আসলে কোনো শেষ নাই। বাট আমার আসলে জীবনের রিগ্রেট খুব কম। ও দারুণ, তাহলে তো তুমি সুখী মানুষ। হ্যাঁ, আমি সুখী মানুষ, আমি সুখী মানুষ হওয়ার চেষ্টা করি, যে এখন কিছু করার নাই। এখন এই জায়গাটা কিন্তু একটা চর্চার বিষয় আছে, সুখী মানুষ হওয়ার চেষ্টা, এটা কিন্তু একটা চর্চার বিষয়। এটা আমরা, এটাও মেন্টাল হেলথেরই মনে হয় একটা পার্ট আমাদের। যেমন আমরা মানে
আমিও যেটুকু পড়াশোনা করেছি তাতে আমার কাছে মানে মনে হয়েছে এটা শিখে নেওয়াটাই যে আমরা সবসময় চেষ্টা করতে পারি, কিন্তু আমাদের সামনে কি আসবে সেটা তো আমাদের উপরে আমার কোনো হাত নেই, তখন সেখানে Absolutely. আমাকে অ্যাডাপ্ট করে নিতে হবে। অ্যাডাপ্ট করতে পারাটাও একটা মানে চেষ্টার অংশ, যে আমি অ্যাডাপ্ট করে নিতে পারতেছি। কারণ ওই জায়গাতেই যদি বলি যে যেটা বলছিলাম যে ছোটবেলা থেকে সব সময় গুড গার্ল, ভালো মেয়ে এই খেতাব নিয়ে বড় হয়েছে। তো পরে যখন নিজের সেলফ অ্যাওয়ারনেস জার্নি বা এই জিনিসগুলো যখন শুরু করলাম, শেখা শুরু করলাম, নিজের জিনিসগুলো প্রসেস করা শুরু করলাম, তখন যেটা বুঝতে পারলাম যে ওই স্টেটমেন্টগুলা একটা পর্যায়ে আমার জন্য অনেক হেভি হয়ে গেছে। যে আমাকে ভালো হতেই হবে, আমাকে সব সময় ওই গুড গার্ল হতে হবে, আমি কোনোভাবেই ব্যাড হতে পারবো না। তো যেটার কারণে পরে রিয়েলাইজ করলাম যে আমার যতই কষ্ট হতে যাই হতো, আমি পৃথিবীতে কখনো কাউকে না বলতে পারতাম না। ও ঠিক আছে, তো আমার এই জার্নির পরের বিগেস্ট গিফট টু মাই সেলফ হচ্ছে আমি এখন না বলতে পারি। এখনো 100% যেতে পারি না, কিন্তু এখন আমি না বলতে পারি উইদাউট ফিলিং গিল্টি। না, এটা পারাটা কিন্তু প্রত্যেকটা মানুষের জন্য জরুরি আসলে। হ্যাঁ, না, কারণ আমরা তো সবাইকে সবকিছু হ্যাঁ বলতে পারি না, আমাদেরকে তো বলতে হবে যে আমি এইটুকু আর পারি না। তো এইটা যে তুমি এখন পারো, এটা তোমার জন্য অনেক বড় গিফট। এটা একদম আমার কাছে অনেক রিলিফ লাগে। মনে হতো যে আগে যে হেভিনেসটা নিয়ে আমি থাকতাম, সেই হেভিনেসটা আমার এখন আর। ইভেন আমার মনে হয় যে অনেক সময় আমার যে যদি বলি যে বাবা মাকেও কিন্তু না বলতে হয় যে আমি এটা পারছি না। হ্যাঁ, তো এই ব্যাপারটা পারাটাই অনেক বড় একটা ব্যাপার হয়ে যায় অবশ্যই। মানে আমি যখন প্রথম আস্তে আস্তে প্র্যাকটিস করা শুরু করি, আমার কিন্তু অনেক কষ্ট হয়েছে, খুবই কষ্ট হতো যে ও মাই গড কি মনে করবে আমাকে, যে এটা তো ইম্পসিবল। হ্যাঁ, এবং সারাক্ষণ মনে হতো আমি না বললে উনি এখন কি ফিল করবে, উনি কি মনে করবে, উনি আমাকে কি মনে করবে, আমি তো খারাপ হয়ে গেলাম। এটাই তো মনে হয় যে উনি আমাকে কি মনে করবে। মজার জিনিসটা যেটা দেখলাম, এগুলো সব আসলে আমাদের মাইন্ডের ভিতরে আমাদের থট। না বলে যেটা দেখলাম, তারা কিন্তু আমাকে খারাপ মনে করলো না, বা তারা এমন কোনো কষ্টও পেলো না, এমন কোনো কিছুই কিন্তু হলো না। তার মানে হচ্ছে আগে যা যা চিন্তা করবো ওটা শুধু শুধু আমার থট প্রসেস, কেউ কিন্তু আমাকে কিছু বলে নাই। কারণ ওই প্ল্যাকার্ডটা ধরে রাখতে হবে আমি গুড। ও হ্যাঁ হ্যাঁ, এটাই। ওকে, আচ্ছা, তারপর আন্টির কাছ থেকে আরো কিছু জিনিস তথ্য জানতে পারছি, বুঝছো? সেটা হলো তোমার নাকি অনেক ফ্রেন্ড সার্কেল ছিল, তুমি অনেক মানে অনেক রকম অনেক ডাইভার্সিটি ফ্রেন্ড ছিল তোমার নাকি, আন্টি আমাকে যেটা বলেছে। তোমার ফ্রেন্ডদেরকে নিয়ে কিছু বলো, এমন কোন খুব কাছের বন্ধু কেউ? আমি ইন জেনারেল যে খুব এক্সট্রোভার্ট তা না, ইন টার্মস অফ ফ্রেন্ডস আমি খুবই ইন্ট্রোভার্টেড। মানে আমার হচ্ছে, হ্যাঁ আমি মিশবো সবার সাথে, হ্যাঁ কেউ বলতে পারবে না যে আচ্ছা তামজিদা মেশে না, হ্যাঁ ওটা কেউ বলতে সেটা আমরা কেউ বলতে পারবো না। তামজিদা সবার সাথে মেশে, কিন্তু ঘনিষ্ঠ বন্ধুত্ব জিনিসটাকে আমি খুবই ভ্যালু করি। ওটা সব সময় আমার খুব অল্প। হ্যাঁ, বিকজ আমার কাছে মনে হয় যে কোয়ালিটিটা ম্যাটার্স মোর। একদম ঠিক। হ্যাঁ, আমার স্কুল জীবনের বন্ধুগুলো খুবই ঘনিষ্ঠ, আজও আমাদের সাথে আছে, অল্প একইভাবে। তো প্রতিটা ইয়েতে গিয়ে আমার সার্কেলটা খুব ছোট হয়ে যায়। এইখানে কি তুমি পারি সবার সাথে। যেমন আমি একটা জিনিস খুবই ইয়ে করে বলবো যে হ্যাঁ এটাতে অবশ্যই আমার মা বাবার অনেক অবদান আছে, যে আমি সব শ্রেণীর মানুষের সাথে মিশতে পারি, সব ব্যাকগ্রাউন্ডের মানুষের সাথে মিশতে পারি। সে যেখানে আন্টি হয়তো এটাই বোঝাতে চেয়েছে, হ্যাঁ, যে ওই জিনিসটাতে আমার কোনো ইয়ে নাই। হ্যাঁ, যেমন আমরা যারা ইংলিশ মিডিয়ামে পড়ে এসেছি, সবসময় একটা কথা আছে, তাদেরকে দেখলেই নাকি বোঝা যায়, তাদের কথা শুনলেই নাকি বোঝা যায়। তো ঠিক এমনভাবে এরকম বাংলা লিঙ্কে আই ওয়াজ দ্যাট পারসন। আমি এটা আমার মাথায়ও ছিল, কিন্তু এখন আমার ওইখান থেকে আমি সরে এসেছি তোমাকে দেখেই আর কি, মেনলি আরও আছে, কিন্তু তুমিও ওয়ান অফ দ্য, তোমাকে দেখে আমার বললাম প্রথম থেকেই মনে হচ্ছে না ওর সাথেই আমার ফ্রেন্ডশিপ হবে। তো ওরকম একদিন এরকম বাংলা লিঙ্কে চাকরি করে, তো এরকম একটা ছোটোখাটো অফিসের আড্ডা, এরকম একটা কথা হচ্ছে, হ্যাঁ হ্যাঁ ইংলিশ মিডিয়ামগুলো দেখেই বোঝা যায়, হ্যাঁ হ্যাঁ আমাদের ফ্লোরে এরা ইংলিশ মিডিয়ামের আছে, হ্যাঁ তো আমি অনেকক্ষণ ধরে শুনতেছি, কিছু বলতেছি না।
তারপর আমি বলছি যে আপনাদের কেন এরকম মনে হয়, বলে এই যে দেখো ওকে দেখে বোঝা যাচ্ছে না, একে দেখে এরকম এরকম অনেকগুলো এক্সাম্পল দিচ্ছে। তো তখন মানে আমি তখনও বুঝি নাই যে ওনারা আসলে বুঝতে পারে না। তো তখন আমি বলছি যে তাহলে আপনারা আমাকে কিভাবে লেবেল করবেন? হ্যাঁ, দে আমাকে তাহলে মানে আপনাদের ওই মাপকাঠিতে আমি কোথায় পড়ি? তখন দু তিনজন ঘুরে বলো আপনি ইংলিশ মিডিয়ামে। আমি বললাম যে হ্যাঁ, আপনাদের আচ্ছা। কেন অন্যরকম মনে হ্যাঁ হলো? হ্যাঁ হ্যাঁ তো বলতেছে যে না টিপিক্যাল ওই জিনিসগুলো নাই বা ইয়ে। তো এই জায়গাটা তো অবশ্যই আমার মা বাবার অনেক অবদান আছে। আমার মা তো বাসায় জীবনে আমাকে ইংলিশের কথা বলতে দিত না। তো এই 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 জায়গাটা কিন্তু একটা বাবা মানে ফ্যামিলিরই আসলে পরিবারেরই এই জায়গাটা একটা কাজ করার বিষয় আছে, যেমন যে কোনো একটা কিছুতে যে লেভেলে ফেলে দেওয়া, এই লেভেল থেকে কিন্তু আসলে পরিবারের শিক্ষাটাই আমাদেরকে বের করে নিয়ে আসতে পারে। এই অবশ্যই। যেমন ধরো তুমি ইংলিশ মিডিয়ামে পড়েছো, কিন্তু সেটা মানুষ বুঝতে পারছে না। ইংলিশ মিডিয়ামে পড়ার কিছু ক্রাইটেরিয়াকে সবাই মনে করে যে লেভেল করে ফেললাম, ও বাংলা মিডিয়াম ও ইংলিশ মিডিয়াম, কিন্তু এই যে এই ব্যাপারটা থেকে তুমি বের হতে পারছো তোমার ফ্যামিলি শিক্ষার জন্য আসলে আন্টি অবশ্যই। আঙ্কেলের বিশাল বড় অবদান আছে। আর এরপরও যেমন ধরো তোমার তো বড় ভাই ছিলেন, তুমি এরকম সিবলিংসে তোমার ভাইয়ের সাথে তোমার রিলেশনটা কিরকম, মানে এটা ও এটা আমার ভাইয়ের সাথে আমার রিলেশনশিপ বরাবরই খুব ভালো। আম, ও আমার থেকে 4.5 বছরের বড়। আম, আমার মনে হয় না সিবলিং রাইভেলারি জিনিসটা আসলে আমরা খুব একটা ফেস করেছি। হ্যাঁ, কিছু সময় তো রাগ ঝগড়া হবেই, ওটা খুবই নর্মাল। বাট আদার দ্যান দ্যাট হি হ্যাজ অলওয়েজ বিন ভেরি প্রোটেক্টিভ ইন টার্মস অফ লাইক আমাকে শেল্টার দেওয়া বা আমার ভালোর জন্য যেটা করা বা আমার ইন্টারেস্টের জন্য যদি মা বাবা কিছুতে এগ্রি না করে আমার হয়ে ফাইট করা বা ওই জিনিসগুলো। So, ওই জায়গা থেকে না আমি সবসময় সাপোর্ট পেয়েছি। সো ওই জায়গাটা থেকে আমার আসলে কোনো আচ্ছা, ইয়ে নাই। মানে এটা একটা ব্যাপার থাকে যে ভাই বোন একসাথে যে বড় হওয়াটা, এই বড় হওয়াটাতে তোমার তোমার কাছে কি কখনো মনে হয় যে এখানে তুমি কোনো ফ্যামিলি ট্যাবু বা কোনো কিছু ইয়া হয়েছে যে তোমাকে আলাদা করা হয়েছে বা তোমার ভাইকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়েছে, এরকম কিছু? একদম যে ছিল না সেটা বলবো না। হ্যাঁ, আচ্ছা। আমার বাবা যে সময়কার মানুষ বা ইয়ে, তো ওনার কাছে কিছুটা প্যাট্রিয়ার্কাল থিঙ্কিং ছিল এবং উনি ওভাবেই বড় হয়েছে যে হ্যাঁ ঠিক আছে ভাই এখন রাত্রেবেলা একা বাইরে গেলে সেটাতে কোনো সমস্যা নেই, কিন্তু আমি গেলে কি হবে, হ্যাঁ এই জাতীয় যে কিছু ছিল না কিন্তু তা না। আমার মনে হয় এই কিন্তু জায়গাটায় কিন্তু এই সোশ্যাল সিকিউরিটিটা আঙ্কেলদের বেশি মাথার মধ্যে হয়তো মানে ছিল। সবকিছু মিলিয়ে হ্যাঁ। হ্যাঁ, তো ওই জায়গাটাতে বা আব্বু হয়তো করেছিল, কিন্তু আমার ভাই কিন্তু কখনো ওটাকে আবার ওকে। মানে সাধারণত যেটা হয় না যে বাবা যেটা করছে ভাইরা আবার ওটাকে আরো একটু সিমেন্টেড করে, ওই জিনিসটা কিন্তু করেনি। ওকে, তাহলে মানে তার মানে তাহলে তোমাদের আসলে জায়গা বন্ডিংটা সুন্দর ছিল। হ্যাঁ, খুবই সুন্দর ছিল এবং ও আছেও আমার আর কি হ্যাঁ, এখনো। আহ, আমার জায়গা থেকে আমাকে কখনো কোনো কিছুতে বাধা দেওয়া বা ইয়ে বা আব্বুও যেটুকু হয়তো বাধা দেওয়ার চেষ্টা করছে, ও ওই জিনিসগুলো কখনো আবার আছে না, ও একটা ছেলে, তো ও ওই জায়গাটা থেকে হ্যাঁ। নিজেকে আনপ্লাগ করতে পেরেছে। ও, এটা তো তাহলে খুব মানে মানে ও মানে মানে ওই এই জিনিসটাকে কন্টিনিউ করে নাই। এক্স্যাক্টলি এই জিনিসটা যে আমাদের এই যে জেনারেশন টু জেনারেশন যে এই জায়গাগুলো থেকে যে বের হয়ে আসা, এটা করাটা করতে পারলেই কিন্তু আমাদের আসলে আমরা অনেক বিশাল হ্যাঁ একটা ব্যাপার। বিশাল ব্যাপার। তো যেমন ধরো তোমার এই যে এই সিনারিটাকে কি তুমি এখনকার এই যে তুমি যে বাচ্চাদেরকে নিয়ে ডিল করো, বাবা মাদের সাথে তুমি অনেক কথা বলো, তুমি এগুলা কি ফেস করো যে ওই সময়ের মতো এখনো আছে এরকম? আহ, আসলে ওই জিনিসগুলো আরেকটু বড় বাচ্চা হ্যান্ডেল করলে হয়তো আমরা বুঝতে হ্যাঁ পারতাম, বাট আচ্ছা। আমাদের বাচ্চাগুলো যেহেতু এখনো অনেক ছোট। বাট হ্যাঁ, আমরা যেটা এখন চেষ্টা করছি সেটা হচ্ছে যে শুধু বাচ্চাদেরকে নিয়ে একা কাজ করলে হবে না। ওকে। আমরা আমাদের প্রি স্কুলের মাধ্যমে কিন্তু চেষ্টা করছি মা বাবাদেরকে নিয়ে কাজ করতে, হ্যাঁ তাদের মাইন্ডসেটটাকে নিয়ে কাজ করতে। একটা মা বাবার সম্পর্ক একটা বাচ্চার জন্য কত জরুরি সেটা নিয়ে কাজ করতে। তবে তোমার কিন্তু একটা বড় একটা চান্সেস আছে, যেমন ধরো তোমার যে কোনো ভাই বোন যদি আসে তোমার কাছে, এই যে যে বাসার মধ্যে কিন্তু একটা আমরা দেখতাম, আমাদের ছোটবেলাতেও দেখতাম যে ভাগ হতো যে মা বা ইয়ার যে তো ও এইটুক করবে বা ছেলেটা এইটুক করবে না, এইটুক করবে। এইগুলা কিন্তু তুমি তোমার কারেকশনের সুযোগ আছে তোমার কাছে, যদি ছেলে মেয়ে বা ভাই বোন দুইজনই আসে। হঠাৎ করে আমার মনে হলো যে তোমার তোমার এই জায়গাটা না একটা কাজ যেমন এই যে করার যেটা সুযোগ বললাম আছে যে আমরা যখন প্রি স্কুলে বাচ্চাদেরকে যে যে বিভিন্ন অ্যাক্টিভিটিস গুলো করাচ্ছি, যে সবাই সব কাজ সবাই করতে পারে। করছে, হ্যাঁ সেটা মেয়ে হোক আর ছেলে হোক, সেটাই। ঠিক আছে। আমরা যেমন লাইফ স্কিলস জিনিসটাতে আমরা অনেক বেশি গুরুত্ব দিই। আমরা টাইম টু টাইম আমাদের ইসিএ অ্যাক্টিভিটিস যেগুলো আছে সেগুলোতে তো করছি।
আমরা বিভিন্ন সময় সামার অ্যান্ড উইন্টারে আমরা ক্যাম্পস করি। ওকে, যে বাচ্চারা ছুটিতে বাসায় বসে আছে, আমাদের এখানে এসে কিছু শিখুক। সো আমরা 5 দিনের ক্যাম্প করি, 3 দিনের ক্যাম্প করি, এরকম ক্যাম্প করি। ওই ক্যাম্পগুলোতে কিন্তু সব সময় আমরা একটা ফোকাস দিই লাইফ স্কিলের উপরে। একদম সিম্পল লাইফ স্কিল। একটা বাচ্চা নিজের স্যান্ডউইচটা বানিয়ে খাবে, ওকে, একটা বাচ্চা একটা ডিম সিদ্ধ করে ডিমটাকে নিজে ছিলবে, দারুণ। ঠিক আছে, যেই পাত্রে ওরা খেলো সে থালা বাসনগুলো ওরা ধোবে। হ্যাঁ, এবং এই জাতীয় অ্যাক্টিভিটি করাতে আমরা সব সময় খুবই অ্যাপ্রিসিয়েশন পেয়েছি প্যারেন্টসদের। আমরা এরকম শুনেছি, জানেন এখন ও বাসায় নিজেরটা নিজেই বানায় স্যান্ডউইচ, যে একটা দুটো জিনিসই আমরা শিখেছি। প্যানকেক ও নিজেরটা বানায়, আমাদেরকেও বানায় খাওয়ায়। হ্যাঁ, ওই জিনিসগুলো খুব ভালো লাগে যে যখন ও, বিকজ এগুলো হ্যাবিট চেঞ্জ। হ্যাঁ, হ্যাঁ, একটা বাচ্চার ভিতরে একটা হ্যাবিট চেঞ্জ আনতে হবে। সো আমার রিকোয়েস্ট থাকে প্যারেন্টসের কাছে একটা জিনিস, আমরা ওকে শিখাতে পারছি, এর পরের ধাপটা কিন্তু প্যারেন্টকেই নিতে হ্যাঁ, হবে, কন্টিনিউ করাটা, কন্টিনিউ করাটা। বিকজ কন্টিনিউ না করলে কিন্তু এই জিনিসগুলো ধরে রাখা যায় না। একদম তো ঠিক। এই কারণে কিন্তু আমরা টাইম টু টাইম প্যারেন্ট ওয়ার্কশপ করি বিভিন্ন জিনিসে। তুমিও একবার এসেছিলে আমাদের ওখানে, যে বিকজ মা বাবাদেরকে জানতে হবে। বিকজ আমার মা হওয়ার যে জায়গাটা থেকে আমার মনে হয়েছে সেই জায়গার সার্ভিস স্কুলে কিন্তু আমি দিচ্ছি, যে আমার বাচ্চার জার্নিতে আমি অনেক কিছুই জানতাম না। একদম ঠিক। হ্যাঁ, এখন হয়তো সোশ্যাল মিডিয়া হোক, ইন্টারনেটের ওয়ার্ল্ডে আমরা অনেক কিছু খুব ইজিলি জানতে পারি, যেটা আমাদের মা বাবাদের জানা সম্ভব ছিল না। হ্যাঁ, তারা হয়তো তাদের মা বাবার উপরে নির্ভর করে আসছে। হ্যাঁ, বাট আমাদের জন্য এখন অনেক ইনফরমেশন আছে। এখন অনেকে ওই ইনফরমেশনটা নিতে পারছে, অনেকে হয়তো ইনফরমেশনটা কিভাবে গ্যাদার করে গুছিয়ে নিবে সেটা বুঝতে পারছে না। সেই জায়গাটাতে আমরা ফ্যাসিলিটেট করতে চাচ্ছি, যে মা বাবাদেরকে সেই ডিরেকশনটা দেখানো, যে একটা বাচ্চার বেড়ে ওঠার ব্যাপারে তাদের কি কি জানা প্রয়োজন। এখন আমরা যারা আমাদের এখানে আসছে শুধু তাদেরকে নিয়ে কাজ করছি, কিন্তু ভবিষ্যতে আমাদের ইচ্ছা যে এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করা, যে আমার এখানে যে আসছে না সেও যেন একটা গাইড পায়। ঠিক যেমন বললাম যে আমাদের প্রিনেটাল নিয়ে কাজ করার ইচ্ছা, যে একটা মা যখন কনসিভ করেছে ওই মুহূর্তে থেকে ড্যান্ডেলাইন্স একটি মা, একটি শিশু এবং একটি পরিবারের সাথে থাকবে ওকে, টিল অ্যাডোলেসেন্স। ওয়াও। দিস ইজ আওয়ার ভিশন, যে এই পুরো জার্নিতে প্রতিটা ধাপে ড্যান্ডেলাইন্স তাদের সাথে থাকতে চায়। এরপরও যদি ধরো কোনো সাপোর্ট লাগে, তখনও তুমি ওনাদেরকে অনেকভাবে হেল্প করতে পারো। হ্যাঁ। বিভিন্ন, যেমন ধরো আমার মনে হয় অ্যাডোলেসেন্ট পিরিয়ডে যে বাচ্চাদের যে মানসিক একটা ইমব্যালেন্সের ব্যাপার থাকে, তখন বিভিন্ন চেঞ্জ আসে বডিতে, তারা সেসব চেঞ্জের সাথে খাপ খাওয়ানোতেও, যেমন মেয়েদের শরীরে একরকম চেঞ্জ আসে, ছেলেদের শরীরে একরকম, এগুলা নিয়েও কিন্তু তুমি অনেকখানি কাজ করতে পারো। অ্যাডোলেসেন্ট পিরিয়ডের যে শিক্ষাগুলা, পিরিয়ড নিয়ে বাচ্চাদের, ছেলেদের অ্যাডোলেসেন্ট পিরিয়ডে কী কী মানে ওরা কষ্টের মধ্যে দিয়ে যায় সেগুলা নিয়ে, এটাও কিন্তু তোমার একটা স্কোপ আছে সামনে, যে তুমি এই ব্যাপারটা ড্যান্ডেলাইন্স এই জায়গাটা নিয়েও কাজ করতে পারো। তো এখানে তুমি কিছু ট্যাবুর মানে সামনে পড়তে পারো। তবে আমার মনে হয় তুমি যেভাবে যাচ্ছ, এই প্যারেন্টরাই তোমাকে বিলিভ করে, ট্রাস্ট করে তাদের বাচ্চাকে আগ্রহী হবে এইসব শেখানোর ব্যাপারে আর কি। ওটা এখন প্যারেন্টসরাও অনেক অ্যাওয়্যার, তারা শিখতে চায়, তারা জানতে চায়, ওই ইচ্ছাটা তাদের ভিতরে আছে। যেমন আমার কাছে এসে কিন্তু একটা মা জিজ্ঞেস করে আমি কোন কোন খাবার খাওয়ালে ওর দাঁতটা ভালো মজবুত হবে, শক্ত হয়ে যাবে, কোনটা খাওয়াবো না। তো এটাও কিন্তু জানার ব্যাপার আছে, যে ওরাল ক্যাভিটিটা কিভাবে যত্ন নিবে, সবকিছুই। এই যে ধরো এই একটা বাচ্চার যেটা আমরা বলছি যে স্পিচের অনেক ডিলে নিয়ে বিকজ অনেক সময় কি ধরনের খাবার আমরা বাচ্চাকে খাওয়াচ্ছি, দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। প্রতিটা এজ অ্যাপ্রোপ্রিয়েট খাবার আছে, যে সময় ও একটা জিনিসকে কামড় দিবে, চাবাবে, কিন্তু আমরা ছোটবেলা থেকে শুনে আসছি খালি খিচুড়ি। হ্যাঁ, খালি কিন্তু খিচুড়ি খাচ্ছে। আই এম শিওর ডেন্টিস্ট্রির জায়গা থেকেও যদি বলবে যে যখন একটা বাচ্চার দাঁত উঠার একটা টাইম আসছে, তখন কিন্তু তার ওই স্টিমুলেশনটা দরকার আছে। হ্যাঁ, চিউইং লাগবে, তাকে এখানে বসে বসে খালি খিচুড়ি খাওয়ালে কিন্তু হবে না। সেটাই। হ্যাঁ, ওই জিনিসগুলো আমাদের প্যারেন্টসদেরকে আরো অ্যাওয়্যার করতে হবে যে কেন ইম্পর্ট্যান্ট।
একদম ঠিক। অনেক সময় দেখা যায় আমরা এরকম টিফিন পাচ্ছি, তারপর কিন্তু আমরা বলি যে ওর জন্য এটা এজ অ্যাপ্রোপ্রিয়েট না এই খাবারটা। ও আপনারা ওকে এজ অ্যাপ্রোপ্রিয়েট খাবার দেন, ওকে চাবাতে শিখতে হবে। হ্যাঁ, এখন আপনি যদি বলেন না ও চাবায় না, ওকে তো আমার স্টিমুলেশনগুলো দিতে হবে, ওকে তো আমার শেখাতে হবে। ও তো পেট থেকে শিখে আসে নাই যে এখন আমার চাবাতে হবে। সেটাই। ও এইজের সাথে বড় হচ্ছে এবং প্রতিটা এইজে কি দরকার সেটা আমার ওকে দিতে হবে। তো আমরা চাই যে ড্যান্ডেলাইন্স এই সাপোর্টগুলো প্রোভাইড করবে। শুধু বাচ্চার বেড়ে ওঠার পিছনে মা বাবার অনেক অবদান আছে, তাদেরকে কিভাবে গাইড করব। বিকজ আমার অনেক সময় মনে হয়েছে যে আমি যখন তাকিয়ে দেখেছি যে কারণে আসলে আমার ড্যান্ডেলাইন্সটা খোলার পিছনের কারণ যে আমার 2 বাচ্চাকে নিয়ে আচ্ছা এখন কি করব বা এখন কি দিতে হবে, সব কিছু শুধু ইন্টারনেটের উপর ডিপেন্ড করতে হয়েছে। হ্যাঁ, বা আমার মা বাবা পাশে পাশে মানে কোনো আমার কাছে মনে হচ্ছে এমন যদি কোনো একটা সেন্টার থাকতো যে আমি একটু যেতে পারতাম, কথা বলতে পারতাম, বা আমার বাচ্চাটাকে আচ্ছা কি করব। হ্যাঁ, আমি যখন ইন্ডিয়া থেকে ফেরত আসি তখন আমার বড় বাচ্চাটা ওখানে প্রি স্কুলে যেত। আচ্ছা। আমরা যখন ফেরত আসলাম তার 6 মাস পরে ওর স্কুলে ভর্তি হওয়ার কথা, কিন্তু ও তখন আসার পরে খুবই বিরক্ত করা শুরু করলো যে আমি কি আর স্কুলে যাব না। আমাকে এই প্রশ্ন একদিন ও করলো যে আমি কি আর কোনোদিন স্কুলে যাব না। ও তো তখন ওকে বললাম যে না তুমি যাবে এতদিন পরে ওখানে ইয়েতে। বাট এই যে মাঝখানে যে গ্যাপটা ছিল, হ্যাঁ, তখন কিন্তু আমি ওর জন্য অনেক এরকম প্লে সেন্টার খুঁজেছি, ও কিন্তু আমি তখন আমাদের এদিকে কোনো প্লে সেন্টার পাইনি। কিন্তু আমাদের দেশে তো কম এখনো, মানে হ্যাঁ। নাই বলতে গেলে কয়েকটা সেন্টার হয়তো আছে, কিন্তু মানে তোমাদের এটার মতো আর কোনোটা কিন্তু আমিও দেখি নেই এখনো মানে ড্যান্ডেলাইন্স আমরা যেভাবে সেটাই কাজ চেষ্টা করছে। করছি যে আমার ওই স্মৃতিগুলো যখন মনে হয় যে আচ্ছা আমার বাচ্চার জন্য আমি খুঁজে পাইনি। তারপর যেমন ঠিক আছে, তারপর ও 6 মাস পরে স্কুলে গেল, ও সানভিমসে পড়ে, ও গেল। তারপর যখন আমার ছোটটা আস্তে আস্তে বড় হচ্ছিল তখন চিন্তা করলাম আচ্ছা ঠিক আছে ও কেন বাসায় বসে থাকবে। বড়টাকে তো বিদেশে ছিলাম তখন প্রি স্কুলে দিয়েছি, তো ছোটটাকেও তো প্রি স্কুলে দেওয়া উচিত, ওকে তো বঞ্চিত করা উচিত না। কিন্তু কিছুই খুঁজে পাইনি। তারপর একটা খুব ভালো লাগলো তখন, ওটা ছিল মহাখালী ডিওএইচএস আর্লি লার্নার্স বলে একটা ছিল। ও আচ্ছা। তো আমি ওখানে গেলাম, গিয়ে ফর্মটা নিয়ে আমার ওখানে দেখে খুব ভালো লাগলো। যে ওটার ফাউন্ডার ছিল উনি অনেক বছর টিচিংই করেছেন তারপর খুলেছেন, সো ইট ইজ ভেরি নাইসলি ডান, খুবই ভালো। বাট আমার চমৎকার লেগেছিল ওনার একটা কথা। আমি যখন সব কিছু দেখে ফাইনাল করে ফর্মটা নিলাম, উনি আমাকে বলল যে আই এম গ্ল্যাড যে তোমার আমার জায়গাটা ভালো লেগেছে, কিন্তু তুমি আরেকবার ফর্মটা ফিল আপ করার আরেকবার চিন্তা করো। তা আমি বললাম কেন? তো বললো তুমি থাকো ধানমন্ডিতে আর এই স্কুলটা মহাখালী ডিওএইচএসে, তোমার বাচ্চার বয়স 2, তোমার কি মনে হয় ও প্রতিদিন এই জার্নিটা করতে পারবে? ওয়াও, খুবই ভ্যালিড কথা, এবং ওটা উনি বলেছে মানে এটা হ্যাঁ, মানে আমার কাছে মনে হচ্ছিল যে আসলে তখন মনে হচ্ছিল যে উনি আসলে কতটা জেনুইন, যে আমি যদি আমার বাচ্চাকে ভর্তি করতাম তাহলে তো ওনার জন্য একটা রেভিনিউ, হ্যাঁ উনি রেভিনিউ ছেড়ে দিল ওটা চিন্তা করে যে বাচ্চার জন্য কোনটা বেনিফিশিয়াল। এবং তারপর আসলে অনেক চিন্তা করে আমি ভর্তি করাইনি। হ্যাঁ, বাট আমার কাছে অসম্ভব ভালো লেগেছিল যে তখন মনে হচ্ছিল যে এরকম সেন্টারগুলোই আসলে তাহলে তুমি কিন্তু দেখো এই এই সেন্টারগুলো কিন্তু এলাকা ভিত্তিক হলেই ভালো, তাই না? হ্যাঁ, যে এলাকার মধ্যে থাকবে তখন এলাকার বাচ্চাগুলো বেনিফিটেড হলো। অবশ্যই, কারণ এই বাচ্চাগুলো অনেক ছোট। হ্যাঁ হ্যাঁ, এবং আমরা সবাই জানি কারেন্টলি আমাদের ঢাকা শহরের ট্রাফিকের অবস্থা, একদম সো ইটস নো পয়েন্ট একটা বাচ্চাকে এতটা ট্রাভেল করানো, সেটাই। এতটা কষ্ট দেওয়া। হ্যাঁ, তখন ওই মজার মুহূর্তগুলো আর থাকবে না। হ্যাঁ, সো পরবর্তীতে কিন্তু আমার ছোট বাচ্চার জন্য আমি কোনো প্রি স্কুল পাইনি, ও কিন্তু ইভেনচুয়ালি গিয়ে একবারে স্কুলেই ভর্তি হয়েছে। ওকে। সো পরে যেটা করতে হচ্ছে আমাকে ওর জন্য অ্যাক্টিভিটিগুলো বাসায় আমি করতাম, ওকে নিয়ে নিয়ে বাসায় করতাম। তো তখনই মনে হচ্ছে যে এই জায়গাটাতে অনেক বড় একটা গ্যাপ। হ্যাঁ, আমি তো আর একা না, এরকম অনেক মা আছে খুঁজছে। হ্যাঁ হ্যাঁ আর অবশ্যই। সব কাজ সবকিছু শেষ করে কতক্ষণই বা ধৈর্য থাকে সারাক্ষণ বাচ্চার সাথে অ্যাক্টিভিটি করা। হ্যাঁ, যেমন এবং শুধু ওইটা না, আরেকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, আমার যেমন আমার বয়সে একজনের সাথে কথা বলতে ভালো লাগে, একটা বাচ্চারও ওর বয়সে একটা বাচ্চার সাথে খেলতে ভালো লাগে। সারাক্ষণ কিন্তু একটা অ্যাডাল্টের সাথে ওর খেলতে ভালো লাগে না। ট্রু। ওই জিনিসটাও খুব দরকার যে ওর তো ওর পরিবেশে
শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। সেটাই। যেমন ধরো তোমাদের এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা কিন্তু যে মানে এলাকা ভিত্তিক হলে যেটা হয় যে অনেক সময় কিন্তু তখন যে এলাকার মানে অনেকে আসার জন্য যে এই যে হ্যাসেলটা, এটা না হলে কিন্তু আরো মানুষজন এটার প্রতি ইনক্লাইন্ড হবে। তো অবশ্যই। ওই মহিলার কথাটা আমার, তুমি যেটা বললে, মানে এত ভালো লাগলো। ওনার ওনার জানি না, ওনাকে সাথে দেখিনি, বাট তোমার কথাটা শুনেই ওনার প্রতি একটা রেসপেক্ট এসে গেল। তো তোমার যেমন ধরো এই যে তুমি এই পর্যন্ত যে এসছো, এরপরও তুমি এই ড্যান্ডেলাইন্সকে নিয়ে যাবা, তোমার কি কখনো মনে হয় তুমি অন্য কোথাও অন্য কোনো আবার ব্রাঞ্চ করবা ড্যান্ডেলাইন্সের অন্য কোনো এলাকায়? যদি অবশ্যই আমরা তো অবশ্যই চাইবো যে শুধু ঢাকায় না, কোনো সময় যদি সম্ভব হয় হোল বাংলাদেশে আমরা ছড়িয়ে যেতে, যে আমাদের এটা হবে মডেল সেন্টার, এবং হ্যাঁ হ্যাঁ, আমরা বিভিন্ন জায়গায়, সো দ্যাট শুধু এক এলাকার বাচ্চা না, সব জায়গার বাচ্চারা যেন ওই জিনিসগুলো এনজয় করতে পারে প্যারেন্টদেরকে। বিকজ আমি তো আসলে প্যারেন্টিং জার্নিটাতে থাকতে চাচ্ছি। হ্যাঁ, যেমন তখন আমার মনে হয়েছিল যে আমি যে চাকরিতে আসিনি ফেরত, একটা বিশাল কারণ ছিল আমি বাচ্চাদেরকে কোথায় রেখে যাব। হ্যাঁ। তুমি এই কথাটা তোমার মানে প্রথম যখন তোমার সাথে পরিচয় হয় তারপরে কিন্তু শুনেছিলাম আমি। যেমন ধরো আমি যে পার্সন, আমার পার্সোনালিটিতে বা আমি কিন্তু যে ওয়ার্কহলিক টাইপের, আমি নিজেকেও বলি এবং আমার বাচ্চাও জানে যে ওর মা ওয়ার্কহলিক টাইপের। এখন দেখো যে আমি কিন্তু চিন্তা করতে পারি না যে আমি কাজ ছাড়া থাকবো। তুমি যে এই জিনিসটা চিন্তা করে এই যে এতটা সময় গ্যাপ দিয়ে বা বাচ্চাদের জন্যই তুমি তোমার মানে কাজ থেকে দূরে থাকছো, এবং এটা নিয়ে তোমার ভিতরে অন্য কোনো রিগ্রেট নাই যে না, যে তোমার কোনো লস হয়ে গেছে, বা তুমি তোমার এটা নিয়ে যে একটা মন খারাপ লেগে থাকা বা ওইটাকে ধরে রাখা যে আমি বাচ্চার জন্য থাকতে পারিনি বলে আমি, এটা কিন্তু অনেকের থাকে, আমি কিন্তু দেখেছি। একদমই যে ফিল করিনি সেটা বললে একদম আচ্ছা। খুব ভুল কথা হবে। হ্যাঁ, হুম। ফিল অবশ্যই করেছি, কিন্তু ওভারকামও করতে পেরেছি। বাট অনেক সময় থাকে না কিছু কিছু জীবনের মুহূর্ত, যখন তুমি একা বসে আছো, তখন কিছু কিছু সময় মনে হয় যে আসলে কি ঠিক হলো না বেঠিক হলো। না, সেই But স্টেটে, কনফিউজিং স্টেটে আমরা সবাই থাকি। বাট ওভারকাম করতে পারাটা হলো জরুরি। তারপরও ওভারকাম করেছে, কিন্তু এই ওভারকামের জার্নিটাই কিন্তু অনেক মেয়েদের অনেক কষ্ট হয়। হ্যাঁ, এটা আমি অবশ্যই বলবো, এবং এই জায়গাটাতে আসলে আসতে পারার এখানে পিছনে তুমি কিছু টিপস দাও। ধরো কোনো একটা মেয়ে যে খুব কষ্টে হয়তো আছে, কারণ আমার কাছে যখন পেশেন্টরা আসে অনেক গল্প হয়, তখন এরকম আমি রিসেন্টলিও কয়েকজনকে এরকম পেয়েছি, তারা গল্পে গল্পে বলে ফেলে যে এই বাচ্চাটা হওয়ার আগে বা এই মাদারহুডে আসার আগে তাদের লাইফটা কতটা আনন্দের ছিল, এই ব্যাপারটুকু এক্সপ্রেস করে ফেলে। কিন্তু আমরা কিভাবে এই এই গ্যাপটা ফিল আপ করতে পারি? এই যে ফার্স্ট অফ অল বললাম যে কেন প্রিনেটাল ক্লাসেসগুলো খুব প্রয়োজন, বিকজ আমরা একটা মাকে তৈরি করতে হবে। তো আমরা সবাই একটা দূরের পিকচার দেখছি, আমার একটা বাচ্চা হবে, কত সুন্দর হবে। আমি ফেসবুকে দেখছি আরেকটা মা বাচ্চার সাথে সুন্দর সুন্দর মুহূর্তের ছবিছে, কিন্তু খারাপ খারাপ মুহূর্তের ছবি তো নাই ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে কোথাওই নাই, গল্পেতেও নাই। হ্যাঁ, যেমন আমি একটা সিম্পল এক্সাম্পল যদি বলি, যে এক সময় সবাই নাটক, সিনেমা, গল্পে, মানুষের গল্পে সবসময় শুনেছি যে বাচ্চা হওয়ার পরে বাচ্চাকে যখন নিয়ে আসে ওই ওটিতে ওই অবস্থায় নাকি এত সুন্দর, মার কান্না পেয়েছে, এত কিছু। তো আমার কোনোটাই হয় নাই। তারপর এটা কাউকে জিজ্ঞেস করতে তো পারতেছি না। হ্যাঁ, তো একবার আমার একটা ফ্রেন্ডকে জিজ্ঞেস করলাম, ওর আমার আগে বাচ্চা হয়েছে। আচ্ছা, জিজ্ঞেস করলাম, আচ্ছা এটা কি আমার অ্যাবনর্মাল, আমি কি অ্যাবনর্মাল? আমার কেন ওরকম কোনো ফিলিং হলো না। রাদার যখন হলো, আমার মনে হলো যে আমি একটু রেস্ট নিতে চাই, আমি একটু মানে আমার ভালো লাগতেছে না। হ্যাঁ ঠিক আছে, বাচ্চা তো খুব সুন্দর, খুব সব কিছু ভালো, কিন্তু ওগুলা কেন বলে কি আমারও হয় না, এগুলো বাকওয়াস, ওগুলো শুধু এবং তোমাকে যদি সত্যি কথা বলি, আমারও এরকম কোনো ফিল, আমার বরঞ্চ ফিল হতো আমি কখন ঘুমাতে পারবো, আমার ঘুমাইতে পারতেছি না আমি। তো আসলে আমরা ওই জিনিসগুলো যে রিয়েল, এই জিনিস, এই ফিলিংগুলো তো রিয়েল। আমি তো একটা মানুষ, ঠিক আছে আমি একটা মা, কিন্তু তার আগে তো আমি একটা মানুষ। একদম। আমাকে তো রেডি করা হচ্ছে না, রাদার কনস্ট্যান্টলি বোমবার্ড করা হচ্ছে আমাকে বলে তুমি এখন মা হয়েছো,
তোমার তো কষ্ট করতেই হবে, একদম। তোমাকে না খেয়ে থাকতে হবে, হ্যাঁ, না হ্যাঁ, ঘুমিয়ে থাকতে হবে, তুমি বাইরে যেতে পারবে না, তুমি এটা হ্যাঁ। করতে পারবে না। তো সব না 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 না, যে মাতৃত্ব মানেই হচ্ছে স্যাক্রিফাইস, মাতৃত্ব মানেই হচ্ছে, হ্যাঁ অবশ্যই মাতৃত্ব মানে স্যাক্রিফাইস, অনেক বড় দায়িত্ব, সব কিছু ঠিক আছে, কিন্তু আমি আমার নিজেকে বিসর্জন দিয়ে তো করতে পারবো না। হ্যাঁ ওখানে হচ্ছে ব্যালেন্সটা, হ্যাঁ অবশ্যই আমি আমার বাচ্চাকেও নেগলেক্ট করতে পারবো না, ওই ব্যালেন্সটা স্ট্রাইক করা যে হ্যাঁ আমি তোমার সাথে এতটুকু সময় আছি, বা আমি এখন এখানে যাচ্ছি, বাচ্চাটাকেও বোঝানো যে মা কেন যাচ্ছে, মার ইম্পর্টেন্সটা বোঝানোটা খুব জরুরি। একদম। তো ঠিক এইভাবে একটা মাকে তো আমার রেডি করতে হবে। পোস্টপার্টাম ডিপ্রেশন এটা তো ভ্যালিড একটা জিনিস, আমাদের খালি বললেই হবে না যে হ্যাঁ 100 কোটি মানুষের বাচ্চা হচ্ছে, ও ডিল করতে পারছে, তুমি কেন পারছো না। পোস্টপার্টাম ডিপ্রেশনে সবাই আমরা ভুগি, কম আর বেশি। হ্যাঁ আমরা যারা কম ভুগতে পেরেছি তারা খুব ইজিলি ওভারকাম করতে পেরেছি, কিন্তু যারা খুব ডিপলি পোস্টপার্টাম ডিপ্রেশনে ঢুকে গেছে তাদের সবার হেল্প লেগেছে, তাদের সাপোর্ট দরকার, কিন্তু অনেক ক্ষেত্রে আমি দেখেছি তাদেরকে আমরা সাপোর্ট দেই না ঠিক মতো, এবং রাদার তখন কি হয় সেই ডিপ্রেশনটা যুগ যুগ ইয়ার্স ধরে এটা চলে, হ্যাঁ সব মানে ওটা টানতে থাকে টানতে থাকে, এবং ওইটাকে মানে মাস্কিং করার চেষ্টা করেও লাভ নাই, এটা সামনে আসবেই। অ্যাবসলিউটলি। সো ওই জায়গাটা একটা মাকে তৈরি করা যায়, হ্যাঁ পোস্টপার্টাম ডিপ্রেশন আপনার হবে, আপনি সেটাকে কিভাবে ডিল করবেন। একটা বাবাকে সে প্যারেন্টিং ক্লাসে আনা, ফর দ্য ফাদার টু আন্ডারস্ট্যান্ড, বিকজ ফাদারহুডটাও কিন্তু খুব জরুরি। আমার মনে হয় তুমি প্রিন্যাটাল এগুলো শুরু করে দাও। হ্যাঁ আমাদের ইচ্ছা আছে, আমরা অবশ্যই এটাতে এক্সপ্যান্ড করব, বিকজ আমাদের আরেকটা জিনিস খুবই ইম্পর্ট্যান্ট, আমরা মাতৃত্বটাকে অনেক গ্লোরিফাই করি, ফাদারহুডটাকে নিয়ে কিন্তু আমরা কেউ কথা বলি না। ওইটাও কিন্তু একটা জার্নি, সাইমালটেনিয়াস জার্নি। শুধু একটা জার্নি না, ফাদারহুড একটা বাবার প্রেজেন্স একটা বাচ্চার জীবনে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং রিসার্চে আছে যে একটা বাবা কিভাবে ইমোশনটাকে দেখায়, একটা বাবা কিভাবে তার ইমোশনকে রেগুলেট করে, সেটার অনেক ইম্প্যাক্ট হয় একটা বাচ্চার ইমোশনাল রেগুলেশনে। বাট সেইগুলোকে নিয়ে কিন্তু আমরা কথা বলি না, আমরা সারাক্ষণ আছি মাতৃত্ব নিয়ে। একদম একদম ঠিক। হ্যাঁ আমরা ফাদারহুড নিয়ে কথা বলি না, একটা বাবার ইনভলভমেন্ট একটা বাচ্চাকে অনেক লেভেল অফ সেলফ কনফিডেন্স দিয়ে। রিসার্চে দেখাই গেছে যে যে বাচ্চার ওয়েলবিংয়ে বাবার প্রেজেন্স অনেক ছিল সেই বাচ্চারা অনেক বেশি সেলফ কনফিডেন্ট। সো ওই দুটো জিনিসকেই তো আনতে হবে, অবশ্যই। খালি মার ঘাড়ে বাচ্চাকে দিয়ে দিলে তো হবে না, ইট ইজ আ জয়েন্ট ভেঞ্চার প্রজেক্ট। হ্যাঁ কিছু জায়গায় বেশি কিছু জায়গায় কম। একদম তোমার কথা শুনে এখন তো মজা লাগতেছে, তুই এইভাবেই বলো সবসময় তাহলে, মানে একদম ট্রু কথা। কারণ আমার কাছে যেটা মনে হয়, যেমন আমি আর হাজবেন্ড আমরা কিন্তু ভাগ করে নিয়েছিলাম যে আমি এইটুক সময় ঘুমাবো, ও বাচ্চা দেখবে, ও আবার ওই সময় আমি বাচ্চা দেখবো, ও তখন ওর রেস্টের টাইম। তো এই 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 কম্বাইন্ড এই জায়গাটা যদি আমরা আসতে পারি তাহলেই জার্নিটা খুব সুন্দর হবে। আর তোমার তোমার এই ভিশনটা তুমি সবসময় নিয়ে আগাও, আমি সেটাই চাইবো, এবং আমার যে কোনো ধরনের কন্ট্রিবিউশন আমি তোমাকে দিতে চাই, করতে চাই। আর আমরা তো বন্ধু, যেমন ধরো আমি খুবই প্রাউড ফিল করি যে মানুষের নাকি স্কুল ফ্রেন্ড ছাড়া খুব ভালো ফ্রেন্ড হয় না, কিন্তু আমাদের জীবনে তুমি এবং তোমার হাজবেন্ড দুইজনই আমাদের বন্ধু। এত মানে আমরা তোমাদেরকে পেয়ে মানে আমাদের একটা বিশাল সাপোর্ট, আর কি বলবো, যে স্কুলের পরেও যে ভালো বন্ধু হতে পারে এটা আমরা প্রমাণ করেছি। আচ্ছা আচ্ছা, তুমি এখন তোমার হাজবেন্ড সম্পর্কে কিছু বলো, তানজিনের ব্যাপারে বলো, ওর তারপরে হচ্ছে তার কন্ট্রিবিউশন কিছু বলো, যে কি রকম করে সে তোমাকে হেল্প করতেছে তোমার বাচ্চা কাচ্চার এই ব্যাপারে। আচ্ছা তানজিনের সম্বন্ধে যদি বলি, আসলে আমাদের অনেক বছরের সম্পর্ক, তারপর আমাদের বিয়ে, আমরা দুজনেই আইবিএ থেকে শেষ করেছি, ও বিগত 20 বছর ধরে কর্পোরেট লাইফে আছে। কিন্তু একটা জিনিস যেটা বলবো যে ওর কাছে ফ্যামিলি আর বাচ্চা কাচ্চা ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। ওকে, মানে হি হ্যাজ বিন অ্যান ইনভলভ ফাদার ফ্রম ডে ওয়ান। ঠিক আছে, সেটা বাচ্চাদের খেলা হোক, বাচ্চাদের সাথে গল্প হোক, বাচ্চাদের সাথে সিনেমা হোক, খাওয়ানো হোক, মানে মানে এমন কোনো কিছু আমি বলতে পারবো না যেটা ও বাচ্চাদের সাথে করেনি।
হ্যাঁ, ও বাচ্চা যখন একদম ছোট, ডায়পার চেঞ্জ করানো থেকে গোসল করানো থেকে শুরু করে এভরিথিং, ঘুম দারুণ। পাড়ানো, খাওয়ানো, বা আমি হয়তো বাইরে রেখে গেছি, আমার কখনো চিন্তা করতে হয় না, মানে হ্যাঁ ব্রেস্ট ফিডিংটা ছাড়া আমার কখনো চিন্তা করতে হয় না যে ঠিক আছে ও বাসায় আছে মানে ঠিক আছে খাবার রেডি আছে, ও বাচ্চাকে খাওয়াই দিবে, ঘুম পাড়ায় দিবে, That's বিশাল চেঞ্জ করে সাপোর্ট। ফেলবে। হ্যাঁ, এই জায়গাতে আমি আসলে আমি বলতে পারবো না যে অন্য যে কোনো কিছু নিয়ে তর্ক বিতর্ক ঝগড়া হতে পারে, কিন্তু এই জায়গাটাতে আসলে কোনো স্কোপ নাই। আচ্ছা, যাক। ইজ আ ভেরি ইনভলভড ড্যাড। এবং আমার ক্ষেত্রেও বলবো যে এই যে আমার কাজে ফেরত আসা হুম হুম। বা এই জায়গাটাতে হি হ্যাজ অলওয়েজ বিন সাপোর্টিভ। হ্যাঁ, মানে হি হ্যাজ নেভার বিন যে না তুমি কাজ করতে পারবে না, ওই জায়গাতে কখনো তো ছিলই না। রাদার ওর এন্ড থেকে যেটুকু সাপোর্ট করা সম্ভব ও সম্পূর্ণটাই সাপোর্ট করেছে। যাক, খুব সুন্দর একটা, মানে আমরা যেটা ইয়ে করতে পারলাম যে এই যে এই বাচ্চা কাচ্চা ফ্যামিলি, এটা যদি একটা মানুষের প্রায়োরিটি রেখেও একটা মানুষ কাজ করা, গ্যাপ নিয়েও কাজে ফেরত আসা, সব কিছুই আসলে সম্ভব। সেখানে সব কিছু কাজের সাথে আমাদের মানসিক ব্যালেন্সটা যদি আমরা ঠিক রাখতে পারি, আমাদের ফ্যামিলির প্রত্যেককে যদি সেখানে সাপোর্ট থাকে, তাহলে কিন্তু আমাদের ছোট ছোট পা করে হলো আমরা এগিয়ে যেতে পারি। আর এই ড্যান্ডেলায়ান্স এগিয়ে যাক, আমি মন থেকে দোয়া করি, আমি সবসময় আছি। তুমি অনেক ভালো থাকো, তোমার বাচ্চা কাচ্চা আমার মেয়ের বন্ধু, আমরাও বন্ধু, আমরা এভাবে সবাই একসাথে বুড়া হয়ে যাই, সেই পর্যন্ত থাকি। যাক, অনেক ভালো লাগলো তামজিদা, Thank you অনেক so ধন্যবাদ। much. ওয়েলনেস ওয়েভস আমাদের নিয়মিত পডকাস্ট। ড্যান্ডেলায়ান্স সম্পর্কে কোনো কিছু জানতে চাইলে এবং কন্ট্যাক্ট করতে চাইলে আপনারা আমাদের ডেসক্রিপশন বক্সে ড্যান্ডেলায়ান্সের কন্ট্যাক্ট নাম্বার এবং অ্যাড্রেস পেয়ে যাবেন। আর যদি যে কোনো কোশ্চেন যদি থাকে আপনাদের, আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা আমাদের নিয়মিত প্রশ্ন উত্তর পর্বে চেষ্টা করব উত্তরগুলো দিয়ে দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।